রাইট, রাইট। আপনি কি আমার ওই আবেগের জায়গাটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এভরিবডি সিমস টু হ্যাভ এ প্রাইস ট্যাগ। এরকম একটা মানে জিনিস মনে আমার হয়। কাছে মনে হয় মাঝে মধ্যে যখন আয়নার দিকে তাকাই, তখন আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা যে আমারও কি কোনো প্রাইস আছে? রাইট। আমারও কি কোনো সুনির্দিষ্ট জায়গা আছে? আমিও কি সৎ? তো আল্টিমেটলি আমি একমাত্র মনে করি এই দলের একটা মাত্রই সারথি আছেন। দুটো মাত্র সারথি আছেন বলতে পারি। যে ২ নেত্রী, বঙ্গবন্ধুর ২ কন্যা। উনারা ২ জন ছাড়া আর কেউ নাই ভাই। এই খন্দকার মোশতাকের দেশে আপনি নিজেও খন্দকার মোশতাক হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি। ভাই আপনাকেও আপনি বিশ্বাস করেন না। জি, জি। মানে আমি যেটা আস শুনেছি নিজুম ভাই হুম, যে শেখ কবির এবং ওয়াকার সাহেবের শাশুড়ি এই ২ জন গণভবনে এসে বসে থাকতেন জামাইকে সেনাপ্রধান বানানোর জন্য। শোনেন, আপার সাথে আপনার যদি কখনো কথা হয় বা কথা বলার সুযোগ হয়, আপা অনেকে অনেক দূরের থেকে অনেক কথাবার্তা বলে উনার ব্যাপারে। হুম, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি এসে সুপারিশ করলেন, আর আপা ওইটাতে গলে যাবে। শি ইজ নট লাইক দ্যাট। আচ্ছা। শি ইজ কমপ্লিটলি বুকওয়ার্ম পারসন, বুকওয়ার্ম টাইপের। রাইট, বইয়ের রাইট। মধ্যে কি আছে এই দেখো তো, এই আইনে কি বলে দেখো তো। আপনার আত্মীয় উনাকে সেনাপ্রধান বানা দিল, এই কথা বলে উনাকে ছোট করা হয়। আচ্ছা, এটা আমাদের দলের অনেকে বলে এটা মিথ্যা কথা। দিস ইজ নট আচ্ছা, ট্রু এট অল। আচ্ছা। গোয়েন্দা রিপোর্ট যদি উনার পক্ষে যায়, এখন মনে করেন ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত ট্রেট হচ্ছে এই লোক ঘুষ টুস খায়নি কখনো। এখন আর্মির অন্যান্য অফিসাররা কি ঘুষ খেত? নো, আমি সেটাও বলছি না। বাংলাদেশে ভালো ছেলের সংজ্ঞা কি মোল্লা ভাই বলেন দেখি? ধরেন আমাদের সময় আপনারা যখন পড়ালেখা করেছেন, ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো ছেলের সংজ্ঞা হচ্ছে যে সিগারেট খায় না, মদ গাঁজা খায় না, পড়াশোনা করে, মাগরিবের আগে বাসায় ক্যারিয়ারিস্টিক। আসে, রাইট, ক্যারিয়ারিস্টিক। তারপরে লম্বা করে সালাম দিল, চাচা রাইট। আসসালামু আলাইকুম। নামাজ পড়ে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, নামাজ ওয়ালাইকুম পড়ে আসসালাম। ৫ ওয়াক্ত মসজিদে রাখা যায়, এই তো ভালো ছেলের সংজ্ঞা। এই ভালো তো ছেলের সংজ্ঞা। আমাদের ওয়াকার ভাই তো ওয়াকারে তো আমি চিনি হচ্ছে আমি যখন পিচ্ছি তখন থেকে। কিভাবে চিনি? আচ্ছা। আমার পাশের বাসায় হইতেছে ওয়াকার ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জিয়া ভাই থাকে। তো আমরা ও! যখন মাঝে মধ্যে ওনার স্টাফ কলেজ শেষে উনি আসছেন ২-১ বার আমি দেখেছি। একবার মনে হয় আমাদের সাথে ক্রিকেটও খেলেছেন রাস্তার মধ্যে। এই পিচকি আচ্ছা। টিং টিং এর লোক এরকম এখন খাসির মতো হয়েছে। তো তখন তো তিনি ছিলেন এতটুকু পিচকি। রাইট। টিং টিং একটা লোক ছিল। এর তো মানে যেটা হয়েছে আল্টিমেটলি ওয়াকার যেটা হয়েছে ওয়াকার নামাজ পড়তো, টাকনুর উপরে প্যান্ট পড়তো। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে আল্লাহ বিল্লাহ করতো। এখন এইসব মানুষকে দেখলে তো আমরা খুবই, এখন যেই লোক আল্লাহ বিল্লাহ করে সে ৫ বছরের মেয়েরে যে রেপ করতে যায় ওই হুজুরগুলা, আমরা কি এগুলো কল্পনা করি ভাই? না। এখনো তো রাস্তাঘাটে এখনো মানে এই কলকাতা শহরে আমি সেদিন এক হুজুরের সাথে রাস্তা দেখা চিনিও না, লম্বা সালাম দিয়েছে, হুজুর আসসালামু আলাইকুম। উনি উত্তর দিয়েছেন। আমি তো এখনো ভাই হুজুর দেখলে সালাম দেই। ছোটবেলা থেকে রাইট, শিখেছি এটা। মানে রাইট। আমরা একটু বুজুর্গ টাইপ লোকজনদেরকে দেখলে কি করি? সালাম দেই। সিওর, সিওর। আমি এখনো রাস্তাতে হুজুর দেখলে সালাম দেই। কারণ রাইট। এটা আমাদের ভাই শিখেছি ছোটবেলা থেকে কি করব? সামাজিক আচ্ছা। শিক্ষা, রাইট। হ্যাঁ, সামাজিক শিক্ষা। তো এইটা একটা পয়েন্ট ছিল বটে। এখন একটা মানুষের ধরেন এই ট্রেড গুলো আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে নানানভাবে আমরা পর্যদুস্ত, নানানভাবে উনার তো একটা হিসাব আছে ভাই। আমি তো আর আমি তো প্রধানমন্ত্রীকে ধরেন এই ডিপলি এখনো জিজ্ঞেস করি না যে আপা আপনি ঠিক কি হিসাবে, এটা জিজ্ঞেস করা যায় নাকি প্রধানমন্ত্রীকে? আমি না। আমার অবস্থান থেকে আমি প্রধানমন্ত্রীকে এই টাইপের কোশ্চেন করতে পারি কিনা? আমি হয়তো জিজ্ঞেস করতে পারি যে আপা অন্য আশেপাশের কোশ্চেন যে আপনি বুঝতে পেরেছিলেন কিনা, বিট্রে করবে বা সামথিং। অনেক প্রশ্ন কিন্তু উনাকে করা আমার তো এটা, উনি প্রধানমন্ত্রী। উনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনার সাথে কথা বলে এখনো আমাদেরকে সেই প্রটোকল আমাদেরকে মেইনটেইন করতে হয় সবাইকে। করবোই আমরা। রাইট, ফলে ফলে ওয়াকারুজ্জামান যে বিট্রে করবে এইটা আমাদের মনে দিলের ধারেও ছিল না। ধারে ৪ কাছে না। তারিখ রাত্রে বেলাতে এই যে আমাকে একজন গোয়েন্দা অফিসার দেখিয়েছে, এত বড় নোটবুক নিয়েছে। নিয়ে সেনা সদরে গিয়ে বলে, এই ভাই আপনার এখানে কতজন সৈন্য লাগবে? লিখতেছে। এমন ভাবে লিখতেছে মনে হইতেছে যে ভাই মানি ফাটা ফেলাবে কালকে সকালবেলায়। আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে ৪ টা গোয়েন্দা সংস্থার লোকেরা যখন সাক্ষাৎকার নিলাম ঠিক একই কথা বলেছে। বলে ভাই তার সে কি তোড়জোড়। কলম একটা হাতে নিয়েছে, ডায়েরি একটা হাতে, আপাকে গিয়ে বলছে আপা ২৪ ঘন্টার মধ্যে আমি দেখে নেব। তো এই খবর যদি আমার কানে আসে তো আমি বিশ্বাস করব না, কি করব? অবশ্যই। আমি বেলজিয়ামে যাওয়ার পরে আমাকে একজন ভদ্রলোক বলছিলেন তারা একটা বিয়ের বাড়িতে গেছেন। ওই বিয়ের বাড়িতে ওটা ছিল জামাতি এক বিয়ের প্রোগ্রাম। বাট উনারা জামাত বিএনপি না, উনারা গেছেন আত্মীয়-স্বজনের থ্রুতে বিয়ের প্রোগ্রামে গেছেন। তো বিয়ের পরে ওই জামাত লিডাররা বসে এখানে গল্প করছিলেন। ওই গল্পের মধ্যে তিনি শুনতে পেলেন ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা হচ্ছে। ওয়াকারুজ্জামানের আশাটা তাদের জন্য ব্লেসিংস। আমি আজকে এই পর্যন্ত থামবো। এই রাইট, প্রোগ্রামে একটা দ্বিতীয় পর্ব হবে। কিন্তু এই পর্যন্ত আমি যা বলেছি সেটা একটা সারমর্ম আমি আপনাকে করব। সিওর। ২০১৮ র নিরাপদ সড়কচাই আন্দোলন এবং কোটা আন্দোলন ছিল আমেরিকার টেস্ট কেস। হুম, আমেরিকা নর্দার্ন সাইডে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, মিজোরাম এই সাইডে করবে। দীর্ঘদিন তাদের মিশনারিরা এই কাজটা করছে। হুম, ওইখানে খ্রিস্টান বানানো হচ্ছে, ওইখানে দীর্ঘদিন কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছে হুম। মাদার তেরেসা সেজে। আচ্ছা, এটা নেত্রী জানতেন। আপনারা যে শোনেন সেন্ট মার্টিন ইজ এ ব্লাফ। সেন্ট মার্টিন তারা চায় বটে, মূলত তারা চায় হচ্ছে চিটাগং, মহেশখালী চায় তারা। রাইট, রাইট, রাইট। আচ্ছা, ২০১৮ তারা টেস্ট কেস দেখে ওদের আইআরআই নামে একটা সংস্থা কাজ করে, এরা সারাক্ষণ জরিপ করে। মজার ব্যাপার হচ্ছে যে when it comes to the change regime change তখন ওই রিপাবলিকান ডেমোক্রেটিকরা সব একসাথে কাজ করে, এদের আর কোনো পার্থক্য থাকে না।
বুঝতে পারছেন? ন্যাশনাল পলিসি, তো ন্যাশনাল পলিসি। তো ওদের সব ফরেন পলিসি সেম। বদমাইশি করতে গেলে এদের সব একই রকম থাকে। রাইট। আল্টিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা অ্যাসেস করল যে প্রধানমন্ত্রীর হাতগুলা কারা কারা, স্ট্রংগেস্ট হ্যান্ড এদেরকে অ্যাটাক করো। প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি করো। তারা আবরারের কাহিনী করলো। আচ্ছা ভাই, আবরারকে যখন মেখুন করা হলো, আমি নিঝুম মজুমদার বলেছি ছাত্রলীগের নামে একটা ঘৃণাস্তম্ভ হওয়া উচিত। বলেছেন, রাইট। আমি নিঝুম মজুমদার বলেছি, এখন তবে কান ধরে ক্ষমা চাই। জি, আই ওয়াজ সো মুভড মোল্লা ভাই। আই নো। আমি বোকার হদ্দ ছিলাম। তখন বুঝেছি যে এটা তো ছাত্রলীগ না, এগুলো তো জামাত। সব শিবির। আমরা সবাই ধরা খেয়েছি ভাই। আমরা আচ্ছা। সবাই ধরা খেয়েছি, রাইট, রাইট। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই জন্য এখন আমি ছাত্রলীগের ছেলেদেরকে সবচাইতে বেশি প্রোটেক্ট করতে চাই। ওদেরকে আমার ভালোবাসাটা ওদের প্রতি দ্বিগুণ। মনে হয়েছে ওই মাই নেম ইজ আর নামে একটা সিরিজ ছিল, যে কোনো একজন মানুষ তার জীবনে যত ভুল করেছে, ট্রাইং টু আনডু দ্যাট, আই এম ট্রাইং টু আনডু মাই অল দ্য মিস্টেকস আই হ্যাভ ডান। এনিওয়ে, ধন্যবাদ ভাই। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে তারা প্রধানমন্ত্রীর আর্মস গুলো তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। তারা প্রধানমন্ত্রীর প্রশাসনকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করলো। প্রধানমন্ত্রীর কাছে রাইট খবরগুলো তারা না আনার চেষ্টা করলো, তাকে বিচ্ছিন্ন করে ফেললো। তিনি হয়ে গেলেন এক নক্ষত্র। তার সাথে আরেকটা নক্ষত্র শুধু জল করে জ্বলতো, সেটা হচ্ছে ছোট আপা। ওই একজন মানুষ যে এইভাবে ঘিরে ধরে আছে তাকে, এখনো আজও বোনের সাথে ওই একটাই আছে। আমরা সবাই ভাই বিট্রে করেছি, আমরা আমাদের কথা রাখতে পারিনি, আমরা রাজপথে নামতে পারিনি, আমরা ফেল মেরেছি ভাই, রিলটুস। তো ওরা করলো কি, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করলো, যে জাহিদুর রহমানকে নামিয়ে দিল তারা। রাইট, রাইট। তারা এবি পার্টিকে আনলো, ইনসা পার্টিকে আনলো, চারদিকে খালি সরকার বিরোধী 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 কথাবার্তা। কখনো কাঁচামরিচ, কখনো ডিজেল, কখনো পেট্রোল, কখনো এটা নাই সেটা নাই, ব্যতিব্যস্ত করে ফেললো। আমরাও এর মধ্যে কারিকুলাম চেঞ্জ হওয়ার পরে ওই যে আমি হোচিমিনের কথাটা মাঝখানে খেয়ে আরা ফেললাম, হোচিমিনের ইস্যুটা নিয়ে আসলো এলজিবিটির ইস্যু। LGBTQ, রাইট। এই হোচিমিন যদিও আমাকে বারবার এখন বলে যে নিঝুম ভাই আপনি আমাকে ভুল বোঝেন, আমি ডিপ স্টেটের কেউ না, এই না সেই না। এই হোচিমিনকে আমি আমার নিজের স্টুডিওতে এনে সাক্ষাৎকার নিয়েছি, তারপর যখন অ্যাটাক হলো, এই হোচিমিন ওয়াজ এ পার্ট অফ এ ডিপ স্টেট। হ্যাঁ, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। হোচিমিন হয়তোবা রিগ্রেট করে, বা হোচিমিন হয়তোবা বুঝতে পারেনি, কিন্তু দে প্লেড উইথ হোচিমিন। আমি হোচিমিনকে বারবার বলেছি আপনি ইন্ডিয়াতে চলে যান, সে যাবে না, সে এত বিপদের পর সে ঢাকায় থাকবে, কারণ তার খুঁটির জোর আমেরিকা। আমাকে তখন সঞ্জীবনী সুধা নামে আরেকজন এলজিবিটি, ও আমাকে বলছিল ডোন্ট ট্রাস্ট হোচিমিন। আমি সুধার কথা তখন শুনিনি। ও বলেছে যে নিঝুমদা ইউ আর ট্রাস্টিং হোচিমিন। আমি শুনিনি। হোচিমিন আপা পর্যন্ত চলে গেছে তার একটা বাড়ির প্রবলেম নিয়ে, বগুড়াতে দখল করে ফেলেছে। আপা তাকে নিজে ডেকে নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে। সেই আপার সাথে ছুরি চালাতে তার এক বুক তার কাঁপলো না। এবং তাকে ইস্যু করেই ওই যে উৎস ব্র্যাক এক্স্যাক্টলি শরীফা। শরীফ। আমরা ভাই এসব পচা মুখে পা কাটার আমার দরকার আছে? শরীফা বাংলাদেশের কে গে কে লেসবিয়ান এগুলো কি চিন্তা করার টাইম আছে আমাদের? আজকে থেকে 500 বছর আগে বাংলাদেশে ঘেটুপুত্র ছিল। বাংলাদেশে হাজার হাজার এলজিবিটি আছে। আপনি স্বীকার করেন আর না করেন, গে আছে, লেসবিয়ান আছে, ছেলের সাথে ঘুমা থাকে, মেয়ের সাথে ঘুমা থাকে, এগুলো আমরা আলোচনা করি না। দরকার আমরা এসব পেঁচালেই যাই না, পলিটিক্যাল পার্টি এসব পেঁচালে আমাদের ঢুকার টাইম আছে। শোনেন, আমরা খুব ভালোভাবে জানি এগুলো আছে, থাকবে, কারণ এগুলো জেনেটিক্যালি ব্যাপার। যেহেতু আমি এখন একটা পলিটিক্যাল পার্টি সমর্থন করি, এখন আমি আর অ্যাক্টিভিস্ট, আগে অন্য সময় হলে বলতাম এদের অধিকার ফেরত দিতে হবে, এই করতে হবে। আমি যখন একটা পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়াইছি, তখন আমি বুঝি হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর এ পলিটিক্যাল পার্টি টক অ্যাবাউট দ্যাট। আমাকে এখন দুম করে পিক করবে হেফাজত ইসলাম আর চরমনাই পীর, এই প্রেশার আমি নিতে পারবো? সো হুদাই আমি কেন এই ট্র্যাপে পাড়া দিব? আপনি বাংলাদেশের পলিটিক্স খেলতে হবে বাংলাদেশের মতো, রাইট, অ্যাবসলিউটলি। ঠিক আছে? ওখানে অনেক কথা আছে, বুঝছেন, অনেক কথা। তবে আমি আপনাকে যেটা বলছি যে আমি সেকেন্ড পর্বে আপনাকে আমি ফাইনাল এটা টাচটা দিব, কি হয়েছে না হয়েছে। আজ যে তথ্যগুলো আমি দিলাম বিচ্ছিন্ন ভাবে, দর্শকরা নিশ্চয়ই এগুলোর সাথে একে একে দুই মিলাবে। সরি ফর মাই সাম ল্যাঙ্গুয়েজ, আমি আসলে একটু বৈঠকি লোক, আমি বৈঠকি স্টাইলে কথা বলতে পছন্দ করি, খুবই কনভেনশনাল ওয়েতে আমি বলি না কথাবার্তা। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কড। জি, বুঝতে পারছি। যাক, আমরা আশা করছি দ্বিতীয় পর্বে আপনার কাছ থেকে আমরা বাকিটা জানবো। ষড়যন্ত্রের যে প্লটগুলি আমরা দর্শকের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাকে বলতে পারেন, আমি আসান দিতে পারি দুই একটা। যে আমরা যে পাজলের যে ডিফারেন্ট পিসেস গুলি আপনি বললেন, আমরা নেক্সট পর্বে আশা করবো আগামী শুক্রবার দিন একই সময় যদি আপনি আমাদের সময় দেন, আমরা সেই পাজলের পিসগুলা আমরা একত্রিত করে আমরা হচ্ছে যে একটা পুরো পিকচার আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে আশা করবে। শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে তো হবে না, বৃহস্পতিবার ডিক্লেয়ার হয়ে গেছে ইতিমধ্যে। ও আচ্ছা, দ্যাটস ফাইন, শুক্রবার ইজ ওকে।
জি, তাহলে হচ্ছে আমরা আগামী শুক্রবার রাত একই সময় রাত 9টায় বাংলাদেশ সময় আপনার কাছ থেকে বাকি পিকচারটুকু শুনবো। আমার মনে হয় দর্শক আর শ্রোতারা অনেক অধীর ঘটনা আগ্রহে আছে, অনেক ঘটনা, আমি আপনাকে অনেক ঘটনা, সেনাবাহিনীর ভিতরে ঘটনা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে তারা খুন করতে চেয়েছিল, কিভাবে ইন্ডিয়া পর্যন্ত ঘটনা গিয়েছে, আপা যেতে চেয়েছে, গোপালগঞ্জে টুঙ্গিপাড়াতে গেছে, সেটা অনেক ঘটনা। এরপরে এর মধ্যে নানান ধরনের ঘটনা ভেতরে ঘটে গেছে, কারা কারা এটার সাথে ছিল, কোথায় কে কোন দেশে গেছে, বহুত কিছু। আমি আরো বরঞ্চ ওই দিন আরেকটা পুরোটা খোলাসা করে দেবো আপনাকে। আপনি জানেন যে 2024 5ই আগস্টের আগে এবং পরে বাংলাদেশে কি হয়েছে? আপনি এটা নিয়ে অনেক জানেন। আপনি আমি জানি যে আপনি একটা বই লিখছেন। ইতিমধ্যে নর্থ ইস্ট নিউজে সাংবাদিক এনায়েত কবির এবং চন্দন নন্দী ওনারা এটা নিয়ে অনেকগুলি প্রতিবেদন ছাপিয়েছে। আপনার সাথে আমার কথা হয়েছে যে আপনি আসলে ব্যাপারগুলি জানেন এবং বেশ ভালো করে জানেন। এগুলি নিয়ে জানতেই আজকে দর্শক শ্রোতা তাদের অনেক প্রশ্ন আছে আপনার প্রতি। সেগুলো জানার জন্যই আপনার কাছে আমরা এগুলি জানতে চাচ্ছি। তো ১ম এই আমি ৫ই আগস্টের মেটিকুলাস ডিজাইন নিয়ে জানার আগে আপনার কাছে একটি প্রিলিউড হিসেবে একটা প্রশ্ন করব। সেটি হচ্ছে ২৪ ৫ই আগস্টের মেটিকুলাস ডিজাইনের আগে জামাতি গুজববাজ শাহরিয়ার কবির ফুয়াদরা বঙ্গবন্ধুকে নিয়ে যে গুজব ছড়িয়েছেন সেটি নিয়ে যদি একটু আলোকপাত করেন আমরা খুশি হব। আম, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে হ্যাঁ, আমরা এই জায়গাটা থেকে এন্ট্রিটা নিতে পারি আসলে। সেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকে, সেটা হলো শেষ দিকে বলতে যদি আমি ৫ই অগস্টকে মনে করি যে একটা সাময়িক বিরতির জায়গা, সেই অর্থে শেষের দিকে আমি ২০২৩ বা ২২-এর শেষ দিকে হঠাৎ করেই আপনার ব্যারিস্টার ফুয়াদ নামে একটা ক্যারেক্টারের আগমন হয়। এবং আশ্চর্যজনক হলেও খুবই সত্যি কথা যে করোনার সময় যে এবি পার্টি যেটা গঠিত হয়, সেই এবি পার্টিরই সে একটা অংশ হিসেবে ইংল্যান্ড থেকে আসে। এটা একটা ইংল্যান্ড বেসড কিছু ছেলেপেলেরা এখানে যুক্ত হয়। এই ফুয়াদ তখন আপনার এমন এমন সব কথাবার্তা বলতো যে আওয়ামী লীগকে পেলে তাদেরকে পেটাতে হবে, রাস্তাতে মারতে হবে। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই ভয়ঙ্কর কথাগুলোর কোনো রিয়াকশন বা রিপ্লাই আমরা তখন দেখিনি। মাথাতে রাখতে হবে যে বাংলাদেশে এই ধরনের বক্তব্য এমনিও তো ফৌজদারি অপরাধ, কাউকে মারবেন, কাটবেন, হুমকি দেওয়া। এবং পলিটিক্যাল কালচারও যদি বিবেচনা করি, সেখানে কিছু রেজিস্ট্যান্সের প্রয়োজন ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এটাকেও আমার কাছে এক ধরনের অস্বস্তিকর এবং আনপ্রেসিডেন্টেড একটা ক্যারেক্টার বলে আমার কাছে মনে হয়েছে। এতটুকু আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। যখনই আমি আপনাকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেব, তখন আপনাকে মনে রাখতে হবে যে এই ক্যারেক্টারগুলো ৫ই অগাস্টের পরে এবং ৫ই অগাস্টের পরে আরেকজনের আগমন আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে ঠিকানা যেই নিউজ মিডিয়া যেটা আছে বা পত্রিকা আছে নিউ ইয়র্ক বেসড, খালেদ মহিউদ্দিনের শোতে আপনার ব্যারিস্টার শাহরিয়ার কবির নামে এক লোক, তার হঠাৎ করে একটা আগমন ঘটে। তাহলে আমরা এখানে ক্যারেক্টার পেয়েছি মূলত দুইটা। একটা হচ্ছে ফুয়াদ, যাকে আমরা ২০২২-এর শেষ দিক থেকে দেখেছি রাজনীতিতে কথাবার্তা বলছে এবি পার্টির হয়ে। আর হঠাৎ করে ব্যারিস্টার শাহরিয়ার কবির, যে কিনা লন্ডনে ছিল, সেখান থেকে হঠাৎ করে সে কথাবার্তা বলা শুরু করেছে। কিন্তু এই দুজনের কথাবার্তার মধ্যে একটা ইন্টারেস্টিং টোন আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হলো যে বাংলাদেশ যখন সৃষ্টি হয়, বাংলাদেশ যখন শুরুটা করে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ শুরুটা হয়, বাংলাদেশের শুরুটা তো হয়েছে আপনার ফরমালি ২৬শে মার্চ ১৯৭১ সাল যদি আপনি ধরেন, আমরা স্বাধীনতা ঘোষণা করেছি জাতির পিতা বঙ্গবন্ধু ২৫শে মার্চ দিবাগত রাতে ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেন। এবং আপনারা জানেন যে এইটার উপরে বেস করে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রের ৬ নম্বর প্যারাতে এই কথাটা উল্লেখ রয়েছে। এবং স্বাধীনতার ঘোষণাপত্রের একেবারে শেষে এইটাও উল্লেখ রয়েছে যে ওই সময় যারা স্বাধীনতার ঘোষণাপত্র এবং শপথ কিভাবে নেওয়া হবে, যিনি প্রধানমন্ত্রী কিভাবে শপথ নেবেন, রাষ্ট্রপতি কিভাবে নেবেন, উপরাষ্ট্রপতি কিভাবে শপথ নেবেন, অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা কিভাবে শপথ নেবেন, সেটা অধ্যাপক ইউসুফ আলীর সামনেই শপথটা নেওয়া হবে, এই ধরনের কথা বলা হয়েছে। তো এই ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার করলো কি ৫ই অগাস্টের পরে, এই যে ৫ই অগাস্টটা হলো, সেটা একটা ফেজ, আপনি এটাকে ফেজ 1 ফেজ 2 বলছেন, এটার আগের ষড়যন্ত্র। কিন্তু এই ঘটনাটার পরে যে ন্যারেটিভকে চেঞ্জ করা বা এইটাকে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া, এইটাকে কিভাবে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হবে, সেটার একটা অংশ হিসেবেই তারা তখন নতুন করে বলা শুরু করলো। অর্থাৎ আপনার দেশটাকে প্রথমত ওদের দখলে নিতে হবে। দখলে নেওয়ার পরে ইতিহাসকে পরিবর্তন করবার যেই প্ল্যানটা, সেটাই তারা দুজন শুরু করলো। সেই শুরুর দিকে তারা বলা শুরু করলো যে ১৯৭২ সালে এই রাষ্ট্রটা যখন শুরু হয়েছে ৭১-এর পরপর, সেই শুরুটার মধ্যে গলদ ছিল। গলদটা কি ছিল? গলদটা ছিল হচ্ছে যে বঙ্গবন্ধু দেশে ফিরবার পর তিনি রাষ্ট্রপতি হিসেবেই তো ফিরেছেন। কারণ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি তো তিনি ছিলেন। এবং উপরাষ্ট্রপতি অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তখন ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এবং আমাদের তখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। তো জাতির জনক যখন দেশে ফিরলেন ১০ই জানুয়ারি ১৯৭২ সালে, তখন তার স্ট্যাটাসটা কি? রাষ্ট্রীয় পদবি হিসেবে তার স্ট্যাটাসটা হচ্ছে রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি হিসেবে তিনি তার কাজ যখন শুরু করবেন, তখন তাকে শপথ নিতে হবে। জি। ব্যারিস্টার ফুয়াদ এবং শাহরিয়ার একযোগে বলা শুরু করলো, বঙ্গবন্ধু ১০ই জানুয়ারিতে এসে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথই দেননি। এটাও মনে রাখা প্রয়োজন, ১১ই জানুয়ারি ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত হয়, ক্যাবিনেটের একটা মিটিং হয়। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে না, এটি ক্যাবিনেট শাসিত সরকার বা প্রধানমন্ত্রী শাসিত বা প্রধানমন্ত্রী রাষ্ট্রের হেড হবে, এই ধরনের একটি সরকার হবে, যেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অন্যতম ধরেন
ফ্রেম বা স্টাইল আপনি বলতে পারেন। তার মানে এই না যে রাষ্ট্রপতি শাসিত সরকার হলে সেটা গণতান্ত্রিক হয় না, বাট বাংলাদেশে ক্যাবিনেট শাসিত সরকারটাই হওয়ার কথা ছিল 1970 সালের ইলেকশন। আসলে ওই সময় তো প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং তার প্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এমন যে প্রধানমন্ত্রী তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান শপথই নেন নাই, বঙ্গবন্ধু শপথই নেন নাই। তাহলে গলদ দিয়েই শুরু হলো। এর মধ্যে 11 তারিখে ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হলো যে আমরা ক্যাবিনেট শাসিত সরকারে যাব। 12 তারিখে মানে 12 তারিখে এই নতুন সিস্টেমের গোড়াপত্তন হলো। তখন রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? অর্থাৎ বঙ্গবন্ধুর দুইটা রোল হয়েছে 2 দিনে, 10 তারিখ এবং 11 তারিখ। 10 এবং 11 এই 2 দিন তিনি ছিলেন রাষ্ট্রপতি, আর জি 12 তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রী। জি ক্লিয়ার? আচ্ছা, এই যে 2 দিন তিনি রাষ্ট্রপতি ছিলেন, এই 2 দিনের জন্য তিনি কি শপথ নিয়েছিলেন? এই তিনি শপথ নেননি, এই কথাটাই তারা বলা শুরু করেছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ন্যারেটিভ। আপনি দেখেন, আপনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ছেন, আপনি গণহত্যার কথা পড়ছেন, শরণার্থীর কথা পড়ছেন, কোন সেক্টরে কি যুদ্ধ হয়েছে, কত মানুষ মারা গেছে, এগুলো পড়ছেন। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন মোল্লা ভাই, এই টেকনিক্যাল বিষয়টা কখনো আপনার মাথাতেই আসেনি? রাইট ট্রু তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যে মোল্লা ভাই, রাষ্ট্র তো শুরু হয়েছে, রাষ্ট্র তো ভেজাল আছে, আপনি তো শপথই নেন নাই, তখন আপনার কাছে মনে হবে না যে একই, তাই তো? আপনি তখন হাবি খেয়ে যাবেন। কিন্তু এই এই দুইজন লোক এতটাই মূর্খ, এদের পড়াশোনা এত কম, না আমি বলবো আর কি, বা এটা জানাশোনা এত কম যে তারা জানেই না যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার বাঘা বাঘা রাজনীতিবিদ, বাঘা বাঘা লয়ার, বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো ওয়ার্ল্ড ক্লাস লয়ার তার পাশে, ডক্টর কামাল হোসেনের মতো লয়ার তার পাশে, আর বঙ্গবন্ধু শপথ নেবেন না, এইটা যে হতে পারে না, এই জিনিসটা তারা বেমালুম ভুলে গেছে। বঙ্গবন্ধু 10 তারিখে রাতের বেলাতে নিজেই এই শপথটা লিখে ফেলেছিলেন, তার নিজের হাতে স্বাক্ষর করা আছে। এইটা লিখে তিনি আবার একেবারে ধরেন ঘরোয়া ভাবেই, কারণ যেহেতু এটার কোনো সিস্টেম ছিল না যে উনি এটা অমুক ঘরে গিয়ে বলতে হবে, তমুক জায়গাতে গিয়ে বলতে হবে, নিয়মটা হচ্ছে শপথ নিতে হবে। শপথটা কার সামনে নিতে হবে? অধ্যাপক ইউসুফ আলীর সামনে নিতে হবে। ফলে তিনি সেই শপথটা নিয়েছেন। সেই ডকুমেন্টটা আমাদের ন্যাশনাল আর্কাইভেই সংরক্ষিত আছে। আমি জানি না যে এটার একটা কপি আমি দেখেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। এখন মুক্তিযুদ্ধ জাদুঘর যে ভাঙচুর হয়েছে আমি জানি না কি অবস্থা, বাট ন্যাশনাল আর্কাইভ আমাদের অন্যান্য ডকুমেন্টস আছে, কিন্তু সহজে আপনি এই ডকুমেন্টসটা, যারা দর্শকরা এখন দেখছেন তারা সহজে একটু দেখে নিতে পারেন। মহিউদ্দিন আহমেদ সাহেবের একটা বই আছে, বইটার নাম হচ্ছে জাসদকে নিয়ে একটা বই আছে। ওই যে আরে সেদিনই তো আমি ফেসবুকে লিখলাম আপনার মহিউদ্দিন আহমেদের জাসদকে নিয়ে যে বইটা আছে, সেই জাসদকে নিয়ে বইটার 14 বা 15 পাতা বা শুরুর দিকের পাতাতে এই ডকুমেন্টটা উনি স্ক্যান করে দিয়ে দিয়েছেন। কেমন? আচ্ছা, জি এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে জনক নামে একটা বই বের হয়েছিল, বইটার নাম জনক। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এইটা নিয়ে বঙ্গবন্ধু পরিষদ 2012 সালে বা 14 সালে, 2012 সালে সম্ভবত একটা গবেষণামূলক বই বের করে, একদম সংবিধানের উপর গবেষণা করে, বাঘা বাঘা লেখক সেখানে লেখে। সেই জায়গাতেও এই ডকুমেন্টটা নথিবদ্ধ করা হয় ওইখান থেকে নিয়ে এসে, বা স্ক্যান কপি। তো এই গল্পটা যখন আমরা বলছি, এটার সাথে আমরা চলেন একটু চলে যাই হচ্ছে 5ই অগাস্ট, 5ই অগাস্টের জায়গাতে। Sure. এই তথ্যটা তো আমি আপনাকে দিলাম। আপনাকে আমি আরেকটা মজার তথ্য দিই, এই তথ্যটা পরে আপনি মজা পাবেন। 2023 সালে ফরহাদ মোজাহারের একটি বই প্রকাশিত হয়। বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন। আইরনিক্যালি এই বইটা পাবলিশড হয় 5ই অগাস্ট 2023 3 তারিখে। আচ্ছা তারিখটা খুব ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং আমি আমার একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার বা আমার একটা অদ্ভুত ব্যাপার আছে। হুম আমি প্রচুর বিরোধী শিবিরের বই পড়ি। যেমন এটা কিন্তু আমরা শিবিরের করি না রাইট রাইট আমি গোলাম আজম কি লিখলো বা গোলাম আজমের বইগুলো আমার মোটামুটি প্রশস্ত বলতে পারেন। শিবিরের কোনো ছেলে কোনো বই লিখলো কিনা, তারপরে ওই যে কিছু হুজুরদের প্রকাশনী আছে না, যে আপনার এই শাপলা চত্বরের স্মৃতি, তারপরে হচ্ছে গোলাম মতিউর রহমান নিজামী আপনার এই কারাগার থেকে কি লিখলো। আমি দেখেন, আপনি এগুলো খুঁজে পান কোথায় এগুলো আমি এগুলো আপনি খুঁজে পাবেন হচ্ছে বাইতুল মোকাররমে গেলে খুঁজে পাবেন। ও মাই গুডনেস বুঝতে পারছেন? আচ্ছা হুম বাইতুল মোকাররমে এগুলো খুঁজে পাওয়ার জায়গা আছে। আমি কেন এগুলো পড়ি এটা জানেন? সেটা হলো যে আমি লাইফে চ্যালেঞ্জ খুব পছন্দ করি। হুম ধরেন আপনি আর আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, আমার আসলে চ্যালেঞ্জ করার কিছু নাই আপনাকে। রাইট মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা, এগুলো নিয়ে ধরেন ডিফারেন্ট ন্যারেটিভে আলাপ হতে পারে। কিন্তু আমি বিতর্ক পছন্দ করি, পাল্টা আলাপ পছন্দ করি, যুক্তি দিতে পছন্দ করি। ফলে আমি বিরোধী শিবিরের বই পড়তে খুব পছন্দ করি। রাইট সো এই বই, অত ফরহাদ মাজারের বই বের হয়েছে, আমি তো জানি এই লোকটা কি বই লিখবে, গভর্নমেন্টের এগেইনস্টে বই লিখবে, সলিমুল্লাহ খান কি লিখবে এটা আমি জানি। অ্যাডন পাবলিশার্স নামে একটা পাবলিশার্স আছে আপনার বই মেলাতে আসে। এদের বেশিরভাগ বই হচ্ছে ধরেন মানে সরকার বিরোধী বই, যদিও আওয়ামী লীগ আমলে এদের বই প্রকাশ করতে কোনো সমস্যাই হয়নি। আমি এদের বইপত্র খুব কিনতাম, বা বামগুলার বই আমি কিনতাম। বাম ঘরানার যারা আছে তারা মোটামুটি সরকারের সমালোচনা করে, ভালোই লাগে পড়তে, কারণ আমি উত্তর দেওয়ার এক ধরনের তাগিদ বোধ করি। যাই হোক, রাইট তো আমার সলিমুল্লাহ খান ফরহাদ মাজারের বইটা যখন আমি পাঠক সমাবেশে বসে আছি, ওই বসে বসে বইটা উল্টে পাল্টে দেখছি, দেখার পরে হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মাথার মানে একটু উলটপালট হয়ে যাচ্ছে, এগুলো কি লেখা বইয়ের মধ্যে, যে একটা অভ্যুত্থান তো আমরা হয়ে যাবেই,
কিছুদিনের মধ্যে এই ব্যাপারে নিশ্চিত। অভ্যুত্থানের পরে আমরা কি করব এটাই হচ্ছে জরুরি। মুজিববাদী সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে। বলা ভাই মাইন্ড ইট, আমি আপনাকে কথাটা বলছি 2023 তারিখে ওই সময়টাতে ধরে যখন আমি আমি এই বইটার সাথে সাথে আপনার 2 কপি কিনলাম, আমার মনে আছে 2 কপি কিনলাম। 2 কপি কিনলাম হচ্ছে আমি নর্মালি 1 কপি লন্ডনের জন্য কিনি, 1 কপি আমার ঢাকার জন্য কিনি। তো এই বইটা আমি পড়া শুরু করলাম, করার পরে আমি গোয়েন্দা সংস্থার আমার যারা বন্ধু বান্ধব আছে, কারণ গোয়েন্দা সংস্থা তো আর আমার সাথে কাজ করে না, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে, আর্মিতে আছে তাদেরকে একটু জানালাম যে দেখো এরকম একটা বই বের হয়েছে, তোমরা কি জানো কিনা, ভেরি ইন্টারেস্টিং বই। এ তো বলছে সংবিধানকে কিভাবে চেঞ্জ করবে। এবং মজার ব্যাপার কি জানেন মোল্লা ভাই, 5 তারিখের পরে যা যা হয়েছে আমার সাথে আমার আশেপাশে যারা আছে বা থাকে তারা কিন্তু একটা মজার ব্যাপার আমার কাছ থেকে পেয়েছে, সেটা হচ্ছে আমি ওদেরকে সবসময় বলতাম যে কালকে কিন্তু এটা হবে, পরশু কিন্তু এটা হবে, বা আগামী 1 সপ্তাহে এটা হবে, কারণ এই বইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম 1টা বছর চলেছে সমস্ত কিছু। আপনি আপনি এই বইটা পারলে আপনি কালেক্ট করবেন এবং আপনি বইটা পড়ার পর আপনি বলবেন যে আরে প্রথম 1 বছর তো এগুলোই হয়েছে। ওইখানে বলা হয়েছে যে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে, বিপ্লবী সরকার গঠন করে একটি সংবিধান প্রণয়ন করতে হবে, তাহলেই ফরাদ মজারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। যদি এই সংবিধান, যারা তাকে এই সংবিধানের নাম দিয়েছে মুজিববাদী সংবিধান, এই সংবিধান যদি বলবৎ থাকে তাহলে শুরুতেই এই বিপ্লব, তাদের কাছে যেটাকে বিপ্লব তারা বলে আর কি, আমি বলি হচ্ছে যে জঙ্গিয়া আক্রমণ বা জুতা চোরদের একটা আক্রমণ, জুতা চোর, ছাগল চোর, গরু চোর, হাঁস চোর, কমর চোর, চপ্পল চোরদের একটা আপনার সংঘবদ্ধ আক্রমণ। তো ফরাদ মাজার লিখেছে যে দেশকে তারা কি 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 করবে। আচ্ছা, আপনি এখানে থাকুন, আপনি আলোচনার এই জায়গাতে বসে থাকুন, আমি আপনাকে আরেকটু জায়গাতে আপনাকে নিয়ে যেতে চাই। আমি আপনাকে এইভাবে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করাবো ভার্চুয়ালি, দেন আমরা এগুলোকে একত্রিত করব। এবার আমরা চলে যাব 15ই ডিসেম্বর 2023। 15ই ডিসেম্বর 2023-এ আপনার রাশিয়ান সংবাদ সংস্থা ট্যাস, TAAS, কেউ কেউ তাস বলে, হোয়াট এভার ইট ইজ, ওরা মারিয়া জাখারোভা একটি সংবাদ সম্মেলন করে। যেই সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা বলে যে বাংলাদেশ যে আপকামিং ইলেকশনটা হচ্ছে এটি যদি আমেরিকার অনুকূলে না যায় তাহলে বাংলাদেশে একটি কালার রেভুলেশন হবে কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মাধ্যমে। তারা তাদের গোয়েন্দারা এই ধরনের একটি কনভারসেশন ইন্টারসেপ্ট করেছে। আমাদের দেশে এই খবরটা আমাদের সংবাদ মাধ্যম 17ই জানুয়ারি পিক করে, অর্থাৎ 15 তারিখে হয়, কিন্তু এটা পিক করে হচ্ছে 17ই জানুয়ারি, সরি আমি বলি 17ই জানুয়ারি বলছি, 17ই ডিসেম্বর। ইলেকশনের 13, 14 আর ওদিকে 6, 20 দিন আগে, ইলেকশন তো 7 তারিখে হয়েছে, 20 দিন আগে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব এটিকে কমপ্লিটলি উড়িয়ে দেন। আমার কাছে তখন মনে হয়েছিল যে এটা স্ট্র্যাটেজিক্যালি ওনারা উড়িয়ে দিয়েছেন বা ভেতরে ভেতরে ওনাদের সংখ্যাটা তারা রেখেছেন। আমি আপনাকে এই 15ই ডিসেম্বরে রাশিয়ার এই যে সংবাদ সম্মেলন, সরি এই সংবাদ সম্মেলনের ঘটনাটা এইখানে আমি আপনাকে আবার রেখে যাব। এবার আমি আপনাকে নিয়ে যাব হচ্ছে 2021-এ। 2021-এ হঠাৎ করে নেত্র নিউজ নামে একটি নিউজ প্রকাশিত হয়। এটি সম্পূর্ণভাবে CIA ফান্ডেড একটি পত্রিকা। এই ফান্ড পেতে তাসলিম খলিল এবং ডেভিড বার্গম্যান এই পত্রিকাটা শুরু করে। ডেভিড বার্গম্যান হচ্ছে ডক্টর কামাল হোসেনের জামাতা, আপনার ডক্টর কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান। সারা হোসেন তারপরে অস্ট্রেলিয়াতে থাকে বিনা ডি কস্তা এবং আরো কয়েকজন মিলে এইটার ফান্ড জোগাড় করে দেয় তারা, কারণ সারা হোসেনের খুব ভালো যোগাযোগ ছিল CIA এর সাথে। ডক্টর কামাল হোসেন কিন্তু বাংলাদেশের CIA এর একজন নিবেদিত প্রাণ কর্মী, এটা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে। দেখেন আমি অত্যন্ত ভোকাল একজন মানুষ, আমি খুবই ঠোঁটকাটা টাইপের মানুষ, আমি একেবারে অকপটে আপনাকে বলছি, কোন রকমের রাগ ঢাক হয়তো কিন্তু তবের আশ্রয় আমি নিবই না। আমি জানি ডক্টর কামাল হোসেন CIA এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবসর নেওয়ার আগে তার মেয়েকে ওই কন্ট্যাক্ট গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। ডক্টর সারা হোসেন একটা দীর্ঘ সময় ধরে এই CIA এর সাথে কাজ করে গেছে। ওর দায়িত্ব ছিল বাংলাদেশের যে সুশীল সমাজটা আছে, নারী জাগরণ, এগুলোকে একত্রিত করা। কিন্তু মাথায় রাখবেন ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বাইরে কেউ কখনো যাবে না, এটা আবার তাদের স্কেলটা আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, নারী জাগরণ এগুলো তারা কথাবার্তা বলবে, কিন্তু তারা CIA এর পারপাস সার্ভ করবে, মাথায় রাখতে হবে। তো এদেরকে ফান্ড দিল হচ্ছে আপনার বিনা ডি কস্তা, মূলত একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। বিনা ডি কস্তা এবং সারা হোসেন তখন ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসির কাছ থেকে প্রায় 127 পয়েন্ট সামথিং টাকা তারা আনে, ডলার 127,000 সামথিং তারা ডলার স্যাংশন পায়। এই পত্রিকাটা সুইডেনে গ্রে মিডিয়া নামে, গ্রে অ্যান্ড ব্ল্যাক বা গ্রে মিডিয়া নামে তাসলিম খলিল এটাকে রেজিস্টার করে, বা বাংলাদেশিজম মিডিয়া বা বাংলাদেশি মিডিয়া নেটওয়ার্ক, এই দুইটা কোম্পানির কোন একটা কোম্পানির আন্ডারে রেজিস্টার করে। আচ্ছা,
এরা করে কি, পত্রিকাটার কাজ আড়ালে আড়ালে করতে থাকে, ওদের বেশ কয়েকজন লোককে তারা নিয়োগ দেয়। ফান্ড তারা পেয়েছে, ডেভিড বার্গম্যান তাদের ইংরেজি অংশটা দেখে, তাসিম খলিল মোটামুটি পণ করেই নেয়, তারা কয়েকটা প্রজেক্ট হাতে নেয়। তাদের প্রজেক্টের মধ্যে ছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে সুনির্দিষ্টভাবে আমাদের সাবেক সম্মানিত সেনাপ্রধান জনাব আজিজ আহমেদকে তারা টার্গেট করে। তারা আরেকজন মানুষকে টার্গেট করে, তিনি হচ্ছেন ওবায়দুল কাদের। এই দুজন ছিল তাদের প্রথম টার্গেট। আচ্ছা এদের টার্গেট করে কি, ওবায়দুল কাদেরকে তারা অত্যন্ত ক্লোজলি আসা যাওয়া করতে করতে, ওবায়দুল কাদের কি টাই পরে, কি জামা পরে, মূলত তিনি কি কি ঘড়ি পরেন, এইটা তারা ঘড়ি। গোপনে ওয়াচ করতে থাকে। মোল্লা ভাই, আমি যদি আজকে আপনাকে বলি যে ইরাকে 3 লাখ লোক মারা গেছে, গলা কেটে জবাই করে মারা হয়েছে, কিংবা রামিসার কথা আমি আপনাকে বলি, রামিসা, আর আপনাকে যদি একইভাবে বলি, আপনি কি জানেন যে আজকে সালমান মুক্তাদিরের আপনার পেনিসের অপারেশন হয়েছে? আপনি কোন জিনিসটা জানতে চাইবেন আমার কাছে? সত্যি করে বলবেন, কথা লুকাবেন না। না না, আমি অবশ্যই জানতে চাইবো রামিসার ব্যাপারটা, কারণ আমি এটা তো তাই তাই বাংলাদেশের মানুষ কোনটা জানতে চাবে বলেন তো? বাংলাদেশের মানুষ রমরমা জিনিস পছন্দ করে, না অস্বীকার না, করার মানুষ। আপনি মুখেই বলেন না কেন, সালমান মুক্তাদিরের ব্যাপারটা জানতে চাইবে, তাই তো? হয়তো হ্যাঁ, বাংলাদেশের মানুষ এমন। রাইট। আমি আপনাকে এরকম একটা উদাহরণ দিলাম কেন, যেটা একটু অস্বস্তিকর। কেন দিলাম জানেন? কেন? কারণ আমাদের দেশে তখন অনেক কিছু ঘটে যাচ্ছিল। হুম। তাসলিম খলিল জানে যে ওবায়দুল কাদেরের ঘড়ির দিকেই মানুষ নজর দিবে, এবং তাসলিম খলিলের টার্গেট ছিল যে মানুষকে এইটা দেখানো যে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক এত টাকার ঘড়ি পরে। রাইট রাইট আপনি প্যাচগুলো বুঝবেন। রাইট, বোঝার চেষ্টা করছি। সালমান মুক্তাদির, রামিসা, ওবায়দুল কাদের, এখানে আমি আপনাকে আবার রেখে যাব। মাথায় রাখতে হবে আমি আপনাকে কোথায় 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 ফেলে চলে যাচ্ছি। শিওর শিওর। 2022 সালের মাঝামাঝি সময়ে তারেক রহমানের সাথে আইএসআই এর 3 জন অফিসার আপনার কিংস্টনের একটা হোটেলে দেখা করে। এই তথ্যটা তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন প্রভাবশালী ব্যক্তি আমাকে তিনি জানান। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে অফিসারদের নাম কি। তখন আমাকে ওনারা 2 জন কর্মকর্তার নাম বলেছেন, এবং এটা পুরোটা তদারকি তখন করেছে ওই পাকিস্তান হাই কমিশন। তারেক রহমান তখন একটা মিটিং করে, এবং তার পরপর 27 তারিখ সব আমার মনে আছে, ঈদের ঠিক আগে আগে বিএনপির অনেক নেতা সিঙ্গাপুর চলে যায়। সিঙ্গাপুরে একটা সেকেন্ড মিটিং হয়। এর মধ্যে আপনার মনে আছে আমরা ওই নূরকে নিয়ে অনেক হাসাহাসি করেছি। নূর বলেছে যে হেলিকপ্টারে করে সবাই পালিয়ে যাবে, এই করে যাবে, সেই করে যাবে। মনে আছে, রাইট। আমরা নূরকে নিয়ে আসলে ভুলে হাসাহাসি করেছি। নূর আসলে সত্যি কথাই বলেছে, যেহেতু নূর দেখতে বাস ড্রাইভারদের মতো চেহারা, তার মানে বাস কন্ডাক্টরের মতো চেহারা, বা দেখতে একটা বস্তির ছেলের মতো মনে হয়, এই জন্য নূরের যে কোনো কথাই আমাদের কাছে হাস্যকর মনে হয়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দিস ইজ হাউ আই টক। ইউ হ্যাভ টু টেক ইট, আই এম সরি, আমি আপনার যদি খারাপ লাগে, বাট দিস ইজ হাউ আই টক। তো এই এই নুরু যখন আপনার এইসব কথাবার্তা বলেছে, আমরা সবাই খুব হাসাহাসি করেছি না? ওই সময়টাতে নুরুকে একটা ট্র্যাপে ফেলানো হয়। ওইখানে আরে আমি ওই লোকের নাম তো ভুলে গেলাম, তার নাম হচ্ছে বসু আছে, আর মেন্দিয়ান সাফাদি, এর সাথে নূরের দেখা হয়। নূরের যে দেখা হয়, এইটা বিএনপির লোকেরাই অ্যারেঞ্জ করে। বিএনপির মালয়েশিয়ার এক লোক এইটা আবার পাবলিশ করে দেয়। কেন পাবলিশ করে দেয়? কারণ আমরা গোবেটরা, আমরা বোকারা যাতে এই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকি, ফোকাস ওইদিকে শিফট করা হয়েছে। একদম তাই হয়েছে। আমরা ওইটা নিয়েই কথা বলেছি। মাথায় রাখবেন, ওরা যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা হচ্ছে এমন, এটা অনেকগুলো সংমিশ্রণ। এই পুরো প্ল্যানটা ছিল জাকার্তা মেথড বলে একটা মেথড আছে। এই মেথডটা হয়েছে চিলিয়ান এন্ড জাকার্তা, এই দুইটা মেথডের সংমিশ্রণ। আমেরিকানরা এই অপারেশনের কি নাম দিয়েছে জানি না, বাট এটা হচ্ছে জাকার্তা মেথড, এবং চিলির আলেন্দেকে তারা যে ফল করিয়েছে, এই দুটো সংমিশ্রণ। তাদের যে প্ল্যানটা হয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এমন একটা জায়গাতে নিয়ে এসে এমন একটা জায়গা ক্রিয়েট করবে যে তাকে বলবে আপা আপনাকে মারতে আসলো, মেরে ফেলবে, এখন আপনাকে চলে যেতে হবে। আপা যখন প্লেনে উঠেছেন, হেলিকপ্টারে উঠেছেন, উনি জিজ্ঞেস করছেন গোপালগঞ্জের কোনখানে আমাকে নামাবা, কোন জায়গাতে নামাবা। ইন দ্য মিডল অফ দ্য স্কাই শি ডিডন্ট নো দ্যাট শি ইজ গোয়িং টু ইন্ডিয়া। আর ইউ সারপ্রাইজড? আমি সারপ্রাইজড, ইয়েস। অনেক কথা আছে এই প্রোগ্রামে, এটা সম্ভব না, আপনি এই প্রোগ্রাম 2 করে ফেলতে হবে আপনাকে। আচ্ছা, আমি আবার 2022-এ চলে যাই। ওই পাকিস্তানি 3 কর্মকর্তা তারেক রহমানের সাথে বৈঠক করে, এবং তারেক রহমানের কাছে আমেরিকার প্রস্তাবটা তারা দেয় যে হোয়াট হি ক্যান অফার। তখন ওরা 5টা জিনিস মাথাতে সামনে আনে। একটা জিনিস তারা মাথাতে আনে যে তারা ইন্ডিয়ান বর্ডারটাতে তারা একটা স্থায়ী পজিশন চায়।
তারা কাশ্মীর এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে ইন্ডিয়াকে পাগল করে ফেলবে। হুম, ওরা ওরা চায় যে আরো রোহিঙ্গার আগমনটা ওরা এখানে চায় বাংলাদেশে, হুম। আরো লাখ তিনেক বা পাঁচেক রোহিঙ্গা এখানে চায়। ওরা একটা রোহিঙ্গা ব্যাটালিয়ন চায়, পাকিস্তানিরা, যেটা ট্রেনিং দিবে আপনার লস্করি তৈয়বা এবং আরো কিছু জঙ্গি সংস্থা। এটা একটা মিশ্রণ। হ্যাঁ, তেহরিক ইনসাফ পাকিস্তান। এই ঘটনাগুলো তখন জানতো কামরুল হাসান আর ফয়জুর রহমান, এখন যে মনে হয় কিউমজি হয়েছে, বা কিউমজি হয়েছে মানে কামরুল মানে নেক্সট প্রধান হবে আমার যত ধারণা, যদি বিএনপি ব্লাফ না মারে আর কি। জি। তো ওই সময় যাই হোক, ওরা ওরা কয়েকটা জিনিস আনে। একটা হচ্ছে জিসুমিয়া, এটাতে সাইন করতে হবে। আকসু একটা চুক্তি আছে, এটাতে সাইন করতে হবে। তখনও ট্রেড ডিলের ব্যাপারটা আসে নাই। তখন দুটা প্রসঙ্গ এসেছে যে ট্রেডের ব্যাপারে তাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং কোয়াডে তাদেরকে যোগদান করতে হবে এবং ব্রিক্স থেকে তাদেরকে সরে আসতে হবে। তারেক ওই দিন সবকিছুতে হ্যাঁ করে নাই। আমাদের গোয়েন্দাদের কাছে খবর হচ্ছে, আমি আবার এই নোটগুলো পেতাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি নিজে তো ইনভেস্টিগেটিভ কাজকর্ম করতাম, তো তখন আমার কাছে এই তথ্যগুলো আসতো। এর মধ্যে আপনাকে আমি আরেকটা জিনিস জেনে রাখি, জানা রাখি, আমেরিকার একটা সেট ছিল আশুলিয়াতে। আশুলিয়াতে 3টে গোয়েন্দা বাহিনী কাজ করেছে। সিআইএ, আচ্ছা সিআইএ পর্যন্ত থাকেন, আরো 2টো দেশের গোয়েন্দা কাজ করেছে। ওরা আশুলিয়াকে ক্যাপচার করতে চেয়েছে, যেটা তারা পারেনি। তারা চেয়েছিল আশুলিয়াতে তাদের একটা লোক থাকবে, যেটা তারা আসলে ব্যর্থ হয়েছে। কারণ জুলাইতে যদি তারা ব্যর্থ হতো, নভেম্বরের ফার্স্ট উইকে তারা আশুলিয়াতে শ্রমিক আন্দোলনে যেত। আচ্ছা। শ্রমিক আন্দোলনে তারা যেত, ওই শ্রমিক দিয়ে পতন হতো। ওদের 4টা প্ল্যান ছিল টোটাল, ঠিক আছে? ওরা জানুয়ারিতে যেত আপনার একজন স্কুল ছাত্রের হত্যার উপরে বেস করে, মানে একটা স্কুলে হত্যাকাণ্ড ঘটনা ঘটবে আমেরিকার মতো, মানে একটা স্কুলে গোলাগুলির ঘটনা ঘটবে, ওখানে প্রায় 7 থেকে 8 জন স্টুডেন্ট নিহত হবে এবং ঘটনার সূত্রপাত হবে 2025 জানুয়ারি থেকে। এই 3টা প্ল্যান আমি জানি। বা কোনো একটা স্কুলে একটা ঘটনা ঘটবে, আপনি আপনি ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, তো তাদের ওই কোটা আন্দোলনে হয়ে গেছে। তো যাই হোক, 2021 সালে যখন তারা আবার আমরা ওবায়দুল কাদেরে চলে যাই, এটা ব্যাপকভাবে হিট করলো। তরুণরা বলা শুরু করলো যে এত দামি ঘড়ি পরে স্বাভাবিক। আমাদের দেশে তো ধরেন আমরা তো একটা দরিদ্র রাষ্ট্র, গরিব তো আমরা না। যেমন ধরেন আমি আজকে কলকাতাতে আছি, কদিন আগে আমি আপনার দেশে ছিলাম, আমি সিডনিতে ছিলাম, এই 2 দিন আগে আমি আপনার ছিলাম হচ্ছে টেক্সাসে। এখন আমরা তো ধরেন গরিব রাষ্ট্র। আমি যদিও দেশের বাইরে থাকি, ধরেন আমার দল থেকেই প্রশ্ন আসে, আমি এত জায়গাতে ঘুরছি, টাকা পাই কোথায়? এটা মানে যেহেতু আমরা গরিব, আমাদের চিন্তাটাও ধরেন এরকমই চিন্তা। আমি আসলে দেশে দেশে গিয়ে কি করছি, এইটা কাটা হচ্ছে কোনো বড় কোনো ঘটনা না। ঘটনাটা হচ্ছে আমি টাকা পেলাম কোথায় বিমানে উঠাতে। একইভাবে ওবায়দুল কাদের ঘুরি পেল কোথায়, এটা প্রশ্ন। কারো মাথাতে এটা আসে না যে, মানে আমার নিজের চোখের দেখা, সরি আমি একটু লাইনচ্যুত হয়ে একটু বলছি, যে বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এমপিদের সাথে দেখা করতে আসলে, মন্ত্রীদের সাথে দেখা করতে আসলে, তারা যেসব গিফট নিয়ে আসে, এক অদ্ভুত আচরণ তারা করে। অথচ ওই এমপি না বলেছে গিফট, না ওই এমপি তাকে কোনো সুবিধা দিবে, না ওই এমপি তাকে দিবে, এমনি নিয়ে আসে খুদাই। আচ্ছা, তো ওবায়দুল কাদেরের এই ঘড়ির কাহিনীর মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক তাকে গিফট করেছে নানান ভাবে, সেগুলো নিয়ে আমি আলোচনাতেই যাবো না। কিন্তু বাংলাদেশের মানুষের এটা খেয়েছে। এইটা নিয়ে যখন তোলপাড়, এরই মধ্যে তারা টার্গেট করলো হচ্ছে আমাদের আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবকে। আজিজ সাহেবের 2 ভাই তখন কারাগারে আছে। আপনারা এটা জেনে থাকবেন যে জোসেফ ভাই, তোফায়েল আহমেদ জোসেফ, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই জেলে ছিল 18 বছর না 17.5 বছর। এবং জোসেফ ভাইকে কমপ্লিটলি, আমি আবারও বলছি, কমপ্লিটলি একটা ভুয়া মামলাতে এই বেচারা ফেসে গিয়ে, তার হয়তো অন্যান্য মামলাতে নানান ধরনের ইস্যুস থাকতে পারে, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি যেহেতু তাদের মামলা নিয়ে ইত্তেফাকে 13 পর্বের লেখা লিখেছি, ওই রায় পরে আমি নিজেই মানে পোকা বনে গেছি। যাই হোক, ওই মোস্তফা মার্ডার হত্যা মামলা, যেই মোস্তফা আপনার বঙ্গবন্ধুর বাড়িতে গুলি পর্যন্ত করেছে। যাই হোক, তো তারা করলো কি, এই হারিস ভাই অর্থাৎ আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ এবং আপনার নাম হচ্ছে কি জানো, তোফায়েল ভাই, জোসেফ ভাই, এদের ব্যাপারে তারা ভেতরে ভেতরে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এবং আজিজ স্যার, এমন অবস্থা হয়েছে যে আজিজ স্যার প্লেনে যে উঠবে, তার বোর্ডিং পাসটা কোনটা হবে ওই অনুযায়ী পেছনের, ধরেন আমি যদি ধরেন এখন সিডনিতে ট্রাভেল করি, আমি আমার চেক ইনের আগে আমার লাগেজ টাগেজ দেওয়ার পরেই না আমি আমার বোর্ডিং পাসটা পাবো। তো আমার সিট ধরেন হয়েছে 43K। এখন আপনি হচ্ছেন ভাই আমারে ফলো করবেন, আপনি কি 43K পাবেন এমন কোন, 43B পাবেন এমন কোন কথা আছে? যে পাবেন এমন কোন কথা আছে? ওরা মেক শিওর করেছে যে আজিজ আহমেদের ঠিক পেছনের সিটটা তাদের চাই। বোঝেন, ওই মালয়েশিয়াতে পর্যন্ত তাদের লোক ছিল। এটা তো ভাই তাসলিম খলিল তো ভাই জাস্ট তাসলিম খলিল, এই যে জুলকার নাইন সামি, এরা হচ্ছে ধরেন মার্সিনারি, টাকা দিবেন কাজ করবে।
আপনি আমাকে 5 কোটি টাকা দেন, এখন আমাকে 5 কোটি টাকা স্যাংশন করেন, দেখেন যারা যারা আওয়ামী লীগের এগেইনস্টে বলে এগুলো কালকে আপনার পক্ষে আমি বলা শুরু করা দিই। হুম। দিস ইজ হাউ ইট ওয়ার্কস ইন দিস কর্পোরেট ওয়ার্ল্ড। আচ্ছা, তো নেক্সট টার্গেট করলো। আর এখন আপনি আমাকে বলেন তো ভাই, ওবায়দুল কাদের টার্গেট, আজিজ আহমেদ টার্গেট, লাস্ট মোমেন্টে বেনজির ভাই টার্গেট, কেন? রাইট। আপনি যত কিচ্ছু বলেন, যা ইচ্ছা তা বলতে পারেন, দেখুন আওয়ামী লীগের সবচাইতে আমি বলবো, যারা আওয়ামী লীগ বলবো না, এই রাষ্ট্রকে যারা ছায়া দিয়ে রেখেছিলেন, জঙ্গিদের হাত থেকে মুক্ত করেছিলেন, তাদের মধ্যে বেনজির আহমেদ হুম। এবং আজিজ আহমেদ, হুম। তাদের নাম স্বর্ণ ডায়মন্ড দিয়ে লিখে রাখলেও সেইটা আপনি তাদের ঋণ আমি মনে করি পরিশোধ হবে না। রাইট। স্যারের সাথে তো আমার ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়েছে, কত রকম ভাবে তাকে কেনার চেষ্টা করেছে সিআইএ, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বললা ভাই, জোসেফ ভাই আমাকে নিজে বলেছেন যে তাকে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে চেয়েছে একটা গ্যাঞ্জাম করার জন্য দেশে। জোসেফ ভাই 18 বছর আওয়ামী লীগের আমলে জেল খাটার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা চুল এদের একটা ভাইকেও সরাতে পারেনি। ফ্রিডম পার্টি যখন আপনার 1986, 80, 88 সালে, 92 সালে, 90 সালে আওয়ামী লীগের স্টেজ ভেঙে দিত, একটা প্রোগ্রাম করতে দিত না, এখনকার এনসিপির মতো, তখন এই দুই ভাইরা গিয়ে ঠেকাতো এবং তখন তাদের নাম হয়েছে সন্ত্রাসী। জি। ইতিহাস একদিন এগুলো বলবে, লেখা হবে। নিজুম ভাই, তাহলে দেখেন ওই যে আল জাজিরাতে শেখ হাসিনাজ ম্যান নামে তাদের বিরুদ্ধে একটা প্রতিবেদন করা হয়েছে। এটার কথাই তো আমি আপনাকে বললাম, ওনার পেছনে বোর্ডিং পাস, এগুলো কিসের গল্প বললাম, আসছি আমি সেখানে। আপনার আজকের এই এক প্রোগ্রামে শেষ হবে না তো। তারা আল জাজিরাতে করলো আপনার প্রাইম মিনিস্টার্স মেন। তারা করলো কি, এখন মনে করেন যে ভাই আমি আর আপনি মনে করেন একটা টেলিফোন কনভারসেশন করছি, আমি আপনাকে জিনিসটা বুঝাবো, আপনি বুঝবেন। ধরেন আমরা ওবায়দুল কাদের ভাইকে নিয়ে আলাপ করছি এরকম, হ্যাঁ উনি কামটা কি ভালো করলো, হ্যাঁ উল্টাপাল্টা কথা বলেছে, আমি আর আপনি ফোনের ভিতরে আলাপটা করেছি। রাইট, রাইট। আমি আর আপনি দুজনে কিন্তু কাদের ভাইকে অত্যন্ত ধরে ভালোবাসি। হুম। এখন কাদের ভাই যদি আমাদের দুজনের মধ্যে এই কনভারসেশনটা শুনে, কাদের ভাই কি ভাববে আমরা তার শত্রু পিছনে এরকম আলোচনা করি। True. হুম। আসলে তো ব্যাপারটা ওরকম না, না। আসলে ওরকম ব্যাপারটা না। তো প্রধানমন্ত্রীর কানে ওরা এইভাবে খবরটা দেওয়ার চেষ্টা করলো, দেখেছেন আজিজ আহমেদ প্রধানমন্ত্রীকে নিয়ে কি কি কথা বলছে। আজিজ স্যার ধরেন তার বন্ধুর সাথে, তার একেবারে খুবই ক্লোজ বন্ধু, মতি মনে হয় নাম, তার সাথে একদম পার্সোনাল লেভেলে আলোচনা করেছে। এই কনভারসেশনটা এনারা তার পিছনে প্রায় 3 বছর ইনভেস্ট করেছে, এবং কত টাকা ইনভেস্ট করেছে আপনি কি সেটা জানেন? না। এই ডকুমেন্টসটার পেছনে টোটাল বাজেট ছিল 7 কোটি টাকা। 7 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে, এবং এই টাকার একটা বড় অংশ দিয়েছে ইউনুস সেন্টার। আমি আপনাকে নেক্সট প্রোগ্রামে, আজকে তো এই প্রোগ্রাম শেষ করতে পারবো না, নেক্সট প্রোগ্রামে আমি আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে আসবো। আমি আপনাকে কি কি গল্প বললাম, 2021 সালে ওবায়দুর রহমানের ঘড়ি, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, 2022 সালে আপনার তারেক রহমানের সাথে বৈঠক, সিঙ্গাপুরে বৈঠক, ওদিকে নুরুর কাহিনী বললাম, মোসাদের কাহিনী বললাম, অনেকগুলো বিচ্ছিন্ন কথাবার্তা বললাম, রাশিয়ার কথা বললাম, আপনাকে এগুলো জোড়া দিবেন, আস্তে 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 আমরা জোড়া দিব। ঠিক আছে। 2021 সালে আমরা হঠাৎ করে আমাদের একটা ছোটখাটো থিঙ্ক ট্যাঙ্ক ছিল, খুব গোপন। আমরা লক্ষ্য করলাম কি, যে সিআইএ থেকে একটা ফান্ড আসছে, নারী প্রগতি সংস্থা, তারপরে আপনার কি জানি বলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, মানে অদ্ভুত অদ্ভুত সব এনজিওর কাছে টাকা আসছে, $510,000, $110,000, $499,000। আমরা এগুলো লিস্ট বানালাম। আমি এগুলো লিস্ট বানানোর পরে এগুলো আমি গোয়েন্দা সংস্থাকে পাস করলাম। এখন গোয়েন্দা সংস্থা আমার বলে যে এগুলো কই পেয়েছেন, হ্যাঁ মানে ওনাদের কথা পাইলেন কই? আমি বললাম যেখানে পাইছি, এই হচ্ছে আপনার রিপোর্ট। এবং তাদেরকে আমি আরো কিছু সেন্সিটিভ দিলাম। আর মুশকিলের ব্যাপারটা কি হয়েছে জানেন, আমরা তো ধরেন ভাই চুনোপুটি মানুষ, আমাদের প্রোটোকল অনুযায়ী তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত তখন যেতে পারিনি। আজকে মনে করেন এখন আমি হয়তোবা চেষ্টা করলে, প্রধানমন্ত্রী সদয় অনুমতি হলে আমি তার কাছে একটা কথা বলতে পারি, তখন তো আমি সেটা বলতে পারতাম না। রাইট। আমি তখন খুবই সুনির্দিষ্ট কিছু এমপি, প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের কিছু কর্মকর্তা বা নেতা, তাদেরকে আমি এটা জানাতে পারতাম। এর মধ্যে জার্মান থেকে আমাকে এক আননোন একটা ছেলে আমার সাথে যোগাযোগ করলো, আমার পরিচিত আরেক লোকের মাধ্যমে। তিনি তারেক রহমানের কিছু হোয়াটসঅ্যাপ কনভারসেশন ইন্টারসেপ্ট করেছেন। এখন যেই থ্রুতে আমার কাছে এসেছে ভাই, আমি এখন অবিশ্বাসও করতে পারি না। আমাদের এক অঞ্চলের আমার এক অত্যন্ত কাছের এক ভাই, তো ওই ছেলে আমাকে বললো যে নিজুম ভাই আমি আপনাকে কিছু কনভারসেশন দিব। আমি বললাম এটা তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, আপনি এগুলো পাইলেন কোথায়? বলে ওনাদের এইসব এনক্রিপশন অমুক ইতে থাকে, জিমেল অ্যাকাউন্ট তারা ব্যবহার করে, আমি ওই জিমেল অ্যাকাউন্ট থেকে ইন্টারসেপ্ট করছি। আমার তারপরেও না বুঝছেন সন্দেহ কাটে না। আমি বললাম দেন তো। আমাকে 3টে স্ক্রিনশট পাঠিয়েছে, যেখানে তারেক রহমান নারায়ণগঞ্জের এক পুলিশ অফিসারের সাথে আলোচনা করছে
ওই লোকের নাম হচ্ছে জিসান, ওই পুলিশ অফিসারের নাম। ওই জিসানের ওয়াইফও এসপি, ওই জিসানও এসপি। আচ্ছা। এরা তারেক রহমানের সাথে যোগাযোগ রেখেছে। এখন আমি তার ফেসবুকে গিয়ে দেখি এই লোক 15ই আগস্টের রীতিমতো হ্যাঁ হ্যাঁ করে কাঁপছে। আমি তো এটা দেখে ভাই, আমি তো এটা দেখে পেয়েছি ভয়। কি রে বাবা, এটা যদি সত্যি হয়, আমি এই তথ্য জানালাম আমাদের প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীকে জানালাম। দাদা তো এটা দেখে উনি তো চমকা উঠলো, উনি খুবই ঠান্ডা মাথার মানুষ, খুবই ঠান্ডা মাথার মানুষ। উনি দেখলেন, দেখার পরে উনি এটা জায়গা মতন কনভেও করলেন। আমি জানি, আমিও মানে উনাকে তো আমি জানালামই, আমিও গোয়েন্দা সংস্থাগুলোকে এটা আমি সাপ্লাই করে দিলাম। আমিও স্ট্যান্ড বাই রাখলাম যে যদি দেখি উল্টাপাল্টা এগুলো সব পাবলিশ করে দিব। এর মধ্যে নুরুর সাথে তার একটা কনভারসেশন হলো। নুরু বললো তাকে 10টা সিট দিতে হবে, একটা মন্ত্রিত্ব তাকে দিতে হবে। ওই আলোচনা তাদের চলছে। হুম। আমার কাছে ইন সাম কন্টেক্সট এগুলোকে ফেক মনে হচ্ছিল, যে এত ক্লিয়ার, এগুলো মনে হয় ফেক। এর মধ্যে প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তার নাম্বারও ওইখানে আসলো, যার নাম শুনে আমি আসলে ভয় পেয়ে গেছি। হুম। আমার কাছে তখন মনে হলো যে এই লোক ওই লোককে ধরে আমার কাছে এসেছে দলের মধ্যে একটা সন্দেহ তৈরি করার জন্য। রাইট। আমার কাছ পর্যন্ত পৌঁছেছে এই কারণে, কারণ ওরা জেনেছে যে আমি একটু চ্যাটার বক্স, আমি কথা বলি, লিখি, এর কাছে পৌঁছাইতে হবে। এর মাধ্যমে এমন ভাবে এই নামগুলো আমরা বলবো যাতে নিজেদের ভেতরে একজন আরেকজনকে সন্দেহ করে। আমি ওইটাও কিন্তু মাথায় রাখলাম। তো গোয়েন্দা সংস্থার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার সাথে একদিন এক সন্ধ্যাতে সময় দিলেন, দিয়ে বললো, নিঝুম ভাই, যাদের যাদের নাম আসছে এটা তো খুবই ভয়ানক নাম। এই লোক তো প্রধানমন্ত্রীকে বাঁচাইতে গিয়ে গুলি পর্যন্ত খাইছে। এই লোকের শরীর কাটলো তো আওয়ামী লীগ। ধর্মী, আপনি এটা আপনার সাথে কেউ কেউ আপনাকে ব্যবহার করতেছে, বি ভেরি কেয়ারফুল। আপনি আমার কথা বুঝতে পারছেন? ওরা কিন্তু টার্গেট করে নিয়েছে যে অনলাইনে, মানে ওরা ধরেন অনলাইনে দেখছে যে কাকে টার্গেট করা যাবে, কি করা যাবে। এর মধ্যে আমাকে আমি এর আগে আপনাকে 2017 সালের আরেকটা ঘটনা, সুরেন্দ্র কুমার সিনহার একটা ঘটনা আমি আপনাকে বলবো, বাট আজকের প্রোগ্রামে এটা শেষ হবে না। এইটাও একটা মজার ব্যাপার ছিল, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা শুনলে খুব মজা পাবেন। আসলে শুরুটা তো আসলে তখনই, আমি অনেকগুলো ঘটনার সাক্ষী। সুরেন্দ্র কুমার সিনহা যেই বইটা ব্রোকেন ড্রিম বইটা লিখেছে, সুরেন্দ্র কুমার সিনহা এই বইটা আমাকে দিয়ে লেখাতে চেয়েছিলেন। কেন? ওই সময় বুঝলেন আমি আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করি, আওয়ামী লীগের একটা ভুল দেখলে ঝাঁপায়া পড়ি, এইটা করলো কেন, ছাত্রলীগের উপরে আমি ব্যাপকভাবে ধরেন রেগে আছি। তো এইটা দেখে একদল তো মনে করলো যে এই বেটা তো মনে হয় অ্যান্টি আওয়ামী লীগার। এর মধ্যে আমার শ্বশুর বাড়ির লোকেরা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগার। এই দুয়ে চার মিলে বের করলো যে একে আমরা টার্গেট করি। আমি করলাম কি, এই ঘটনা সব গোয়েন্দা সংস্থার লোককে দিয়েছি জানিয়ে, এবং আমি সুরেন্দ্র কুমার সিনহাকে বললাম যে আমি নেত্রীর সমালোচনা করতে পারি বটে, আওয়ামী লীগের সমালোচনা করতে পারি বটে, নেত্রীর ক্ষতি কেউ করতে আসলে তাকে আমি জ্যান্ত শেষ করে ফেলবো। ডায়লগটা আমি এইভাবে দিয়েছি যে উনাকে কেউ মারতে আসলে আই উইল বি দ্য ফার্স্ট পারসন, যে ছুরির সামনে আমি থাকবো। সুরেন্দ্র কুমার সিনহা যদি মানুষের বাচ্চা হয় কোনোদিন, তাহলে বলবে যে নিঝুম মজুমদার তাকে এই কথা বলে ফোনটা ঘৃণা ভরে রেখে দিয়েছিল, এবং সাথে সাথে আমি ডিজিএফআই কে এটা জানিয়ে দিয়েছি। এখন আমি কি ধরনের সমালোচনা করতাম মোল্লা ভাই? ধরেন আপনার হত্যাকাণ্ড, এগুলো তো অতিষ্ঠ হয়ে গেছিলাম অনেক ব্যাপার, আমরা নিজেরাও ডিরেক্ট হয়েছিলাম বটে। বাট আবার আওয়ামী লীগ যখন ধরেন কোন একটা বিপদে, আবার আওয়ামী লীগের পক্ষে আমরা তখন বলা শুরু করলাম। যাই হোক, সেগুলো আরেকটা দিন প্রোগ্রামে আলোচনা করা যাবে। তো আমি তো ধরেন জাতে মাতাল তালে ঠিক, এগুলো ঠিকই আমি তখন বলে দিচ্ছি। যাই হোক, তারেক রহমানের সাথে তখন অ্যাপ্রোচ করা হলো 4টা বিষয়ে। এইদিকে তারা মিটিং এ বললো, ব্রাসেলসে বসলো, ইউরোপিয়ান ইউনিয়নের গোয়েন লুইসের সাথে তাদের একাধিক বৈঠক হলো। এদিকে ব্রিটিশ এম্বাসি প্রচন্ডভাবে ইনভলভ হয়ে গেল। তারা নফেল ভাইয়ের উপরে আবার ব্যাপক খেপা ছিল। নফেল ভাই ধরেন একটু কিরকম, হি সো ধরেন কিছু লোক থাকে না যে ধরেন আওয়ামী লীগ রক্তে খুবই ফার্ম টাইপের, ধরেন একটু তেরা টাইপের, কিন্তু তাকে ধরেন এদিক সেদিক সরাইতে পারবেন না আপনি। আমি যেটা বলছি, নফেল ভাইকে তারা নানান ভাবে ওই যে মানে তার উপরে তারা হেভিও খেপাও ছিল, তিনি এডুকেশন সিস্টেমকে একটু টাইট করতে চাচ্ছেন, এই করতে চাচ্ছেন, নানান রকমের ব্যাপার স্যাপার আছে। আরেকটা প্রোগ্রাম আমি বল, তারা নানান ভাবে নানান এমপি মন্ত্রীকে অ্যাপ্রোচ করার ট্রাই করলেন। তো এগুলো কিন্তু কুকিং হচ্ছে 2018 ইলেকশনের পরে। আমেরিকা তখন যেটা করলো, ওরা চিন্তা করে দেখলো যে ওরা একটা টেস্ট ড্রাইভ দিয়েছে বিএনপি কে দিয়ে ওই ইলেকশনের আগে। ওই 28 অক্টোবর কিন্তু কমপ্লিটলি আমেরিকান ফান্ডেড একটা বড় ধরনের ওই যে বিচারপতি বাসায় হামলা টামলা একটা ডেমো তারা দেখিয়ে দিয়েছে। আমেরিকা ওইটাতে বুঝলো যে আওয়ামী লীগ একটা দারুণ চাল চলেছে, সেটা হচ্ছে বিএনপি কোথাও সমাবেশ করলে আওয়ামী লীগ তার পাশে গিয়ে সমাবেশ করে। এখন পাবলিক তো হাসাহাসি করে, আওয়ামী লীগ নকল করে এগুলো বলা শুরু করেছে না। আওয়ামী লীগের তখন দারুণ স্ট্র্যাটেজিটা ছিল যে বিএনপি বসার ট্রাই করতেছে কোথাও, আওয়ামী লীগ বিএনপি কে বসতে দিচ্ছে না। ঠিক আছে, সরি আমি একটা পক্ষতে আছি, আপনি এখানে রেখে যান। হ্যাঁ, আচ্ছা। তখন তারা যেটা করেছে, তারা আপনার আওয়ামী লীগ বিএনপি কে তারা কোনো সুযোগ দিচ্ছে না। খেয়াল করে দেখেন যে একই স্ট্র্যাটেজি যদি আমরা জুলাই মাসে নিতাম,
আমাদের কি করছেন আপনি? মানে ব্যাপারটা হয়েছে এমন যে জুলাই মাসে যদি আমরা স্ট্র্যাটেজি নিতাম যে আমরা কিসের আর্মি টার্মি হাবি যাবি এগুলো নামাইছি, আমাদের নেতা কর্মীরা এসে রাস্তায় বসে থাকতো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাদেরকে এইটা ফাইন্ড আউট করতে হবে ভাই, এটা আমরা পারিনি কেন, ওয়াই, বুঝতে পারছেন? যাই হোক, তো ওরা এই প্ল্যানটা করার পরে আমেরিকা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিল যে এইদিকে তারা আরেকটা কাজ করলো, কুকি চিনকে তারা ফান্ডিং করা শুরু করলো। মিজোরামে তারা করলো কি, একটা ট্রেস ড্রাইভ মারলো মোদির একটা সিস্টেম দেওয়ার জন্য, ওইখানে জর্জ সরোসের টাকা ঢুকেছে। ওরা বেসিক্যালি মোদিকে তারা সরাতে চায়। এখন একদিকে মোদিকে সরাতে চায়, একদিকে বাংলাদেশে একটা ঘাঁটি আনতে। বাংলাদেশ কিন্তু ম্যাটার না এখানে, আমরা যদি মনে মনে ভাবি, এখন ওরা বাংলাদেশে কিছু করতে পারছে না বঙ্গবন্ধু কন্যার কারণে, আপাতত ছাড় দিবে না। আজিজ আহমেদের উপর এত রাগ কেন? কারণ আজিজ আহমেদ যখন সেনাপ্রধান ছিল তখন ইন্ডিয়ান বর্ডারের কাছে আমরা বিওপি চেকপোস্ট বাড়ালাম অনেকগুলা, আপা এগুলো স্যাংশনও করলো। এতে হলো কি, বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারে চোরাচালানি, আপনার জঙ্গি কার্যক্রম, তারপর আমরা চিরুনি অভিযান চালিয়েছি 90 জিএমবির উপরে, আপনার তো মনে আছে মনে হয়। আচ্ছা ভালো কথা, প্রোগ্রাম আর কতক্ষণ আছে? না, আপনি কথা বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে তাদের টার্গেট ছিল, আপার সবচাইতে বড় খুঁটিগুলো কারা ছিল, আজিজ আহমেদ, বেনজির আহমেদ, এই খুঁটিগুলোকে তারা দুর্বল করার ট্রাই করলো। শেষ দিকে এসে দেখবেন বেনজির আহমেদকে দুর্নীতি নিয়ে নানান ভাবে তারা, এইটা আপনাকে দেখতে হবে যে বসুন্ধরার সাথে আপনার এই বেনজির আহমেদের লাগলো কিভাবে, মানে অনেক কিছু আপনাকে এখানে হিসাব করার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা যাই হোক, আমি অবশ্য কথা এক জায়গাতে বলতে গেলে আরেক জায়গায় কে আলাবালাই। তো ওরা টার্গেট করেছে এরকম যে একটা নন পলিটিক্যাল এন্টিটিকে তারা আনবে সামনে। প্রধানমন্ত্রীকে তারা কনভিন্স করানোর ট্রাই করলো যে আপনার মুখের উপরে এত বড় সাহস যে কোটা বাতিল করে দিল, আপাতত কোটা বাতিল করেছে, এখানে সাহসের কি আছে, আপাতত দেখলো যেখানে চারদিকে এটা হয়েছে উনি কোটা বাতিল করেছে। নানান ভাবে এরা চালাকি করে এরা এটা কোর্ট পর্যন্ত আনলো। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই কোর্ট পর্যন্ত আনতে কারা এটার পেছনে ছিল। রিড করলো কোন ছেলেটা, সে কি আদৌ জানে সে সিআই এর একটা টোপ ছিল? একটা রিড করা দিল। মাথায় রাখবেন, রিডটা করালো তারা কখন? রিডটা তারা করালো করোনার সময়, এবং তারা চুপ করে বসেছিল, কোনো আওয়াজ করছে না তারা। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছি। আচ্ছা, আমরা রাস্তাঘাটে শোনা শুরু করলাম, আর এই সরকার 6 মাসও টিকবে না, 8 মাসও টিকবে না। আমাদেরকে সবচাইতে অথেন্টিক নিউজ দিয়েছে ভারত এবং রাশিয়া। ভারতের রিপোর্ট সম্পর্কে আপনি জানেন না, আমি জানি। রাশিয়া ওপেনলি বলে দিয়েছে, এবং বাংলাদেশের একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তা 2023 সালের মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ডিটেইলড গোয়েন্দা রিপোর্ট দেন। সেই গোয়েন্দা কর্মকর্তা অত্যন্ত চৌকস, তিনি একটা ডিটেইল গোয়েন্দা রিপোর্ট দেন যে কি হতে যাচ্ছে। এমনকি 12ই জুন 2024 সালে তিনি 4 পাতার একটা গোয়েন্দা রিপোর্ট দেন। কবে তাই আরেকবার বলেন দেখি? 12ই জুন। তাহলে গ্যাঞ্জাম কখন শুরু হলো ভাই? গ্যাঞ্জাম শুরু জুলাইতে। জুলাইতে গ্যাঞ্জাম হলো। একটা সেকেন্ড কে সরি, আমাকে এইভাবে উঠতে হলো। আমি যে হোটেলে, তো আমি যে খাবার অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো যে 5 তারিখে রায়টা হলো। এই রায় দিল কারা? বিচারপতি দুজন কারা? খিসির হায়াত এবং কামরুল কাদের। আমি কাউকে ব্লেম দিচ্ছি না। রিড করলো কি? ওহিদুল ইসলাম তুষার। এই ওহিদুল ইসলাম তুষার কে? মনসুর হক চৌধুরী, আমরা কাকা ডাকতাম ছোটবেলা থেকে, কাকাকে চিনি। কাকা ছিলেন লয়ার। এরা প্রত্যেকে আমাদের চেনা পরিচিত মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আমাদেরকে দেখতে হবে যে এরকম ভাবে সূক্ষ্মভাবে এই ঘটনাকে কোর্ট পর্যন্ত আনলো কারা, এইটা আপনি মাথায় রাখবেন। এবার আমি আবার চলে যাব 2023-এ। 2023-এ 4ই অক্টোবর মনে হয়, হ্যাঁ, ছাত্র শক্তি বা ছাত্র টাইপের একটা অর্গানাইজেশন তৈরি হলো। এইটা বানালো নাহিদ আক্তার তারা। রাইট, এটা নাগরিক শক্তির ছাত্র উইং, ইউনুসের নাগরিক শক্তির ছাত্র উইং। এই ব্যাপারে কি কোনো আলাপ আলোচনা আপনি পত্রিকাতে দেখেছেন? তখন দেখি নাই। এরা গেল হচ্ছে দুবাই থেকে তারা গেল তার্কি থেকে তারা গেল করাচি, তারপরে তারা ঢাকা আসলো। খেয়াল রাখবেন, আপনাকে অনেকগুলো ডট মেলাতে হবে। আমি যতগুলো ইনফরমেশন দিলাম আপনাকে। আচ্ছা, তার মানে হচ্ছে এতটুকু তো আপনি এর মধ্যে বুঝে গেছেন যে এই সরকারকে উৎখাত করার জন্য একটা সমন্বিত প্ল্যান চলছে।
রাইট। অর্থাৎ আমাদেরকে কমপ্লিটলি আউটপ্লে করবার জন্য তারা নানান ফোরামে খেলছে। এর মধ্যে ন্যারেটিভ তৈরি হচ্ছে যে সরকারের এইটা নাই ওইটা নাই, শেষ মুহূর্তে এগুলো নিয়ে আসে না। এইবার আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি যে ছাগল কান, মতিউর রহমান। ওই যে ছাগল 15 লাখ টাকা দিয়ে কিনেছে, হ্যাঁ, মতিউর রহমান ছাগলকাণ্ড। এরা কারা? ছাগল 15 লাখ, বাংলাদেশে 5-6 কোটি টাকা দিয়ে পশু কেনা হয়েছে, এগুলো নিয়ে কথা নাই, 15 লাখ টাকা ছাগল নিয়ে কথা হচ্ছে। এই ব্যাপারগুলো হচ্ছে এমন যে একটা দীর্ঘদিন আমরা ক্ষমতায় থাকার ফলে আমাদের অনেকগুলো ছোট 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 বিষয়াদি অনেক মানুষের বিরক্তির কারণ হয়েছিল। ট্রু। তরুণদেরকে তারও আগে ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে, এই মেয়েটার নাম যেন কি, আমার সাথে তার খুব ভালো খাতির ছিল, হোচিমিন ইসলাম, হ্যাঁ, হচ্ছে মিনিস্টার। এরা করলো কি, এলজিবিটি ইস্যুটা সামনে নিয়ে আসলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। রাইট। উৎস নামে একটা ক্যারেক্টার সিআই এর ও অপারেট করা শুরু করলো। উৎস কিন্তু এটা নিয়ে ডাইরেক্ট সিআই এর লোক না, ওকে অপারেট করলো হচ্ছে আসিফ সালে। আসিফ সালে হচ্ছে ব্র্যাকের প্রধান ইশিতার হাজবেন্ড, ঘর জামাই। আসিফকে আমি চিনি। আসিফ যখন 2008 সালে দৃষ্টিপাত করতো, এই একটা অর্গানাইজেশন ছিল লন্ডনে, এই অর্গানাইজেশনে সে তখন করতো সচলায়তনে, সে লেখালেখিও করতো। ও আপনার বিয়ে করেছিল হচ্ছে আমাদের কবি শামীম আজাদের সাহেবের মেয়েকে। আচ্ছা। তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করেছে ফজলে হাসান আবেদের মেয়েকে। করে এই ঘর জামাই হত্যাকারটা হয়ে যায় ব্র্যাকের। আবেদের মেয়ে তখন হয়ে যায় হচ্ছে গৃহিণী, আর সে একেবারে হাতে পেয়ে যায় হচ্ছে ডায়মন্ড। ব্র্যাক তার কথায় উঠে বসে। ব্র্যাক তখন এর মধ্যে আরেকটা ছেলে আছে আসিফ এন্তাজ রবি। এই হচ্ছে ধরেন একেবারে ধরেন ফুট ফরমাস খাটা যেগুলো আছে, মানে এরা তো আসলে সিআইএ ডাইরেক্ট এজেন্ট না, এরা হচ্ছে অনেক হাত ঘুরে আসালো, মাইনে পায় 10,000 15,000 20,000 টাকা পায়, কাজ করে, যা লিখে দিতে বলবেন তা লেখে। এরা করলো কি, ব্যক্তিগতভাবে এরা অনলাইনে নিজেরা মানে পপুলারিটি বৃদ্ধি করা শুরু করলো। যেমন এই যে আর জে কিবরিয়া, রাইট, আর জি কিবরিয়া, এরা সব সে টাকা খাওয়া। আমার কাছে একটা খবর আসলো 2022 সালের শেষে যে নিঝুম ভাই, এলিটা করিম কয়দিনের মধ্যে আমেরিকা যাবে। ও যখন আমেরিকা যাবে তার কিছুদিন আগে বললাম যে, তো বলে এলিটা কিন্তু এটা আমেরিকার ফান্ডে যাচ্ছে। তো আমি বললাম যে তারপর, বলে একটা ব্যান্ড গ্রুপের নাম বললো। একটা ছেলে আছে না সবকিছু বাজাইতে পারে, ওই ড্রামও বাজায়, গিটারও বাজায়, এই রেনেস হসপিটালের পাশেই তার বাড়ি, কি নাম যেন ছেলেটার, অর্থহীনে বাজাইতো ছেলেটা। আরে ছেলেটার ভালোই ভক্ত রক্ত আছে। এই আমি আকাশ দেখবো টেকবো এই একটা গান শিখেছে, ছেলের নাম আমি গেছি ভুলে, এটা চশমা পরে। আচ্ছা, এই ছেলে, এরা একটা মোর্চা করলো। এরা হচ্ছে সব সিআইএর টাকা খাওয়া বাম্বাকে তারা মাথায় রাখেন। এরা গানের যেই জগৎটা আছে এদেরকে ক্যাপচার করলো। কারণ তারা কিন্তু মেইন যখন এটাকে যাবে, সাপ, আমার এক বড় ভাই বলে আর কি, যে সাপুরে তার সাপের বাস্কেটে ছোট সাপ রাখে, বড় সাপ রাখে, গোকরা রাখে, নানান টাইপের, যখন যারা দিয়ে ছবল মারবে যেটাতে কাজ হয়। ওরা তখন গানের জগৎকে তারা হাতে ক্যাপচার করলো। মাকসুদ ছিল এদের ভিতরে সবচেয়ে বড় গরু। মাকসুদ টাকসুদ এরা যারা লাল হয়েছে, এরা কিন্তু না বুঝেই লাল হয়েছে। মাকসুদ তো বিএনপি করে, মাকসুদ না বুঝেই লাল হয়েছে। পার্থ শেষের দিকে টাকা পেয়েছে। মূলত এদের ক্যাপ্টেন ছিল হইতেছে এলিটা করিম, আপনার এই এর হাজবেন্ড যেটা হচ্ছে নাম যেন কি, জলের গানের রাহুল, এরাও মনে আছে না? না না না, রাহুল ভাই তো না, রাহুল ভাই বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, রাহুল ভাই ইজ ওকে। এটা হচ্ছে আপনার আশফাক ছেলেটার নাম। আমি এদের নাম আসলে কিভাবে ভুলে যাচ্ছি, আই ডোন্ট নো, সামথিং আশফাক। আচ্ছা, তো মোস্তফা সারোয়ার ফারুকী তো এর মধ্যে আছে। ওরা করলো কি, কালচারাল সাইডে এরা জড়ো হওয়া শুরু করলো। তো আমার যে ব্যান্ড মিউজিক যে গ্রুপটা ছিল আমার, আমি যেহেতু প্রচুর মিউজিক টিউজিক এগুলো পছন্দ করতাম, গান বাজনার সাথে আমার মোটামুটি একটা সক্ষতা আছে, ওরা আমাকে বললো যে নিঝুম ভাই, বাম্বাই ইজ গেটিং রেডি ফর সামথিং, আমাদের কাছে ক্লু আছে। টিপু, ওয়ারফেজের টিপু এটার সাথে আছে, ওয়ারফেজের টিপু এটার সাথে আছে, এইটার সাথে হামিন আছে, তারপরে এটার সাথে হচ্ছে, আরে অ্যাভয়েড রাফা 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 আছে, রাফা আছে, এরা আছে। তো এদেরকে করলো। এদিকে আমাকে অরুণা দিয়ে আমাকে প্রায়, অরুণা বিশ্বাস আমাকে গেলেই বলতো যে নিঝুম, সামথিং ইজ কুকিং, সামথিং ইজ কুকিং, সামথিং ইজ কুকিং, এরা সব এক হচ্ছে, বুঝতে পারছেন? এই আসবেরি হক, বাঁধন টাদন, এদের বাম দল কিছু আছে, বাম দলের ছেলেপেলেরা কিছু নাটক সিনেমার অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর, অমিতাভ রেজা, এরা সব এক হওয়া শুরু করলো। সো এই দুইটা ক্যাটাগরি। আর্মি অফিসারদের একটা ক্যাটাগরি তারা করলো। রাওয়াতে তারা প্রচুর টাকা ইনভেস্ট করলো। আইকেবির সাথে তার একটা মিটিং হলো। আইকেবি কে তারা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েছিল, বুঝতে পারছেন? আপনারা অনেকেই জানেন না মনে হয় যে আসিফ নজরুলের ওয়াইফ শিলা, ও যে আমেরিকান এমবেসির ইকোনমিস্ট, আপনি কি জানেন? অ্যানালিস্ট। এইটার বলে আসিফ নজরুলের সাথে ওদের কথাবার্তা হতো, বুঝতে পারছেন? আসিফ নজরুলের সাথে এক ধরনের তাদের যোগাযোগ ছিল। এবং এই ষড়যন্ত্রের মধ্যে আপনার ছিল জাফরুল্লাহ চৌধুরীও ছিল। তো পরে তো তিনি মারা গেলেন, জাফরুল্লাহ চৌধুরীর সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। আরো অনেক নাম আছে, সেগুলো আমি আরো বলবো আপনাকে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? প্রত্যেকটা সেগমেন্ট থেকে তারা রেডি হচ্ছিল, ঘিরে ফেলছিল তারা।
জি। এখন তাদের প্রয়োজন ছিল, আমেরিকা বুঝে ফেললো যে শিবিরের ছেলেপেলে রাস্তায় নামলে পাবলিক আসবে না, হুম। বিএনপির ছেলেপেলে রাস্তায় নামলে পাবলিক আসবে না, কেউই আসবে না। তাহলে সাধারণ শিক্ষার্থী হিসেবে এদেরকে আনতে হবে। এর মধ্যে তারা এবি পার্টি নামে একটা পার্টি করলো, ইনসাফ পার্টি নামে একটা পার্টি করলো। শওকত এবং ফরহাদ মজার, শওকত মাহমুদ এবং ফরহাদ মজার মিলে করলো ইনসাফ পার্টি। এখন আমার কাছে কয়েকটা ব্যাপার একটু ইন্টারেস্টিং এর ব্যাপার আছে, এগুলো আসলে আলোচনার ব্যাপার আছে। আমার কাছে স্ট্রং সোর্স আছে হচ্ছে এটাকে গোয়েন্দা সংস্থারা এই পার্টিগুলো বানিয়েছে। এখন সরকার ক্ষমতা থাকা অবস্থাতে গোয়েন্দা সংস্থা কিভাবে পার্টি বানায় এইটা নিয়ে আমি এখনো কাজ করছি। আমি যেহেতু 5ই অগাস্টের নেপথ্যে নামে একটা বই লিখছি, আমি কিন্তু আপনাকে যত তথ্য দিলাম এগুলো কিন্তু সব আমার সাক্ষাৎকারের উপরে। আমি প্রায় 22টা সাক্ষাৎকার নিয়েছি। রাইট। এই মুহূর্তে আমি ভারতীয় অনেক কর্মকর্তার সাক্ষাৎকার নিচ্ছি, আরো বাংলাদেশি কর্মকর্তাদের সাক্ষাৎকার, পলিটিশিয়ানদের সাক্ষাৎকার, বিভিন্ন গুণীজনদের সাক্ষাৎকার নিচ্ছি। এই বইটা আই হোপ যে সামনের বইমেলায় কলকাতা থেকে প্রকাশিত হবে এবং এটা এক্সক্লুসিভ বই হতে যাচ্ছে। রাইট। আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছু জানতে পারবেন। হুম, হুম, তো আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু রিপোর্ট দিয়েছে। হুম। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নানান গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট আসে, এটার ব্রিফিং এবং ঘটনার গুরুত্ব উনাকে ব্রিফ করার ব্যাপার থাকে। হুম। তো ইতিমধ্যেই একটা ব্যাপার কিন্তু দলের ভেতরে ছিল যে এটা জুন থেকে, জুলাই থেকেই ছিল। অনেকে মনে করে এটা আমরা প্রথমে টের পাইনি, জুনের শেষ থেকেই সবাই ভ্রু কুঁচকানো শুরু করেছে যে এইটা হচ্ছে সেইটা যেটা রাশিয়া বলেছে আর ভারত থেকে যেটা আমরা জানতে পেরেছি। ভারত জানিয়েছে, রাশিয়া জানিয়েছে, এবং আম, একটা গোয়েন্দা সংস্থার কথা, গোয়েন্দা সংস্থা বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স একটা দারুণ রিপোর্ট তখন দিয়েছিল এটার উপরে। আচ্ছা, তো যাই হোক, আপনার গভর্নমেন্টকে এগুলো সব জানানো হয়েছে। এনায়েত কবির, তারপরে আপনার চন্দন নন্দী টন্দীরা কি লিখেছে, আমি আসলে এদের লেখালেখি অনেকগুলো নাটকীয়তাতে ভরপুর আছে। তো আপনাকে প্রথমে মাথা রাখতে হবে যে একটা রিট পিটিশন করা হয়েছে প্রধানমন্ত্রী পরিপত্র বাতিল করার পরেও, এবং এটা হঠাৎ করে ছাগলকাণ্ড এবং বেনজির আহমেদ কাণ্ডের পরেই এটা সামনে চলে আসলো। তারা দেরি করতে রাজি না। রাইট। এই হলো ঘটনার সূত্রপাত, হয়ে গেল প্ল্যান এক্সিকিউট। এবং 23 জুন সেনাপ্রধান 18-19 তারিখে তারা বুঝে ফেললো। এর ভিতরে কিন্তু অনেক ঘটনা আছে, হুম, হুম, ক্যান্টনমেন্টের ভেতরে কি আলোচনা হয়েছে না হয়েছে তা হয়েছে। শোনেন, ওই সময়টাতে আমার মার ক্যান্সার ধরা পড়লো হইতেছে আপনার মে মাসের 26 তারিখে। আমি ঢাকায় আসলাম 12ই জুন, মাকে নিয়ে আমি 17ই জুন চলে গেলাম হচ্ছে চেন্নাই। আমি তো ওই সময় চেন্নাইতে। জি, যেমন গোয়েন্দা সংস্থা থেকে আমি যেসব রিপোর্ট পাই, একমাত্র এক্সক্লুসিভলি রিপোর্ট গুলো আমি যখন পাচ্ছি, মাথা রাখবেন, গোয়েন্দা সংস্থা কিন্তু ফর্মালি আমি পাচ্ছি না, আমি পাচ্ছি হচ্ছে আমার সোর্সের মাধ্যমে। জি। সোর্স, আমার সোর্স। গোয়েন্দা সংস্থা ভাই আমার মতো চুনোপুটিরে আমি কে ভাই, আমাকে তারা রিপোর্ট দিতে যাবে কেন? আমি সাধারণ মানুষ, যেহেতু লেখালেখি করি সেই সূত্রে আমার সোর্স আছে। হাবিলদার থেকে শুরু করে সব জায়গাতেই সোর্স আমার তখন ছিল, এখনো আছে। ওই সোর্সরা আমাকে নানান রকমের ঘটনা আমাকে বলছে, জানাচ্ছে। আমি যথাসাধ্য রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমি তাদেরকে বলেছি 3টা স্পটে এটা হবে। একটা হচ্ছে যে ছাত্রদেরটা ফয়েল হলে আশুলিয়াতে অ্যাটাক শুরু হবে। সো উই ওয়ার রেডি ইন আশুলিয়া। আশুলিয়াতে আমাদের শক্ত লোক ছিল, আশুলিয়াতে প্রস্তুতিও ছিল। এরপরে হচ্ছে ঢাকার একটা স্কুলে যে কোনো ধরনের একটা অ্যাটাক হবে। যে পরবর্তী সময় আমরা আমি জানি আপনি একটা কথা বলবেন, মাইলস্টোনের ব্যাপারটা আমি একটু ডুবি, আমার এটার মধ্যে একটু সন্দেহ আছে, এটা না মনে হয়। বাট ঢাকার একটা স্কুলে ওই আমেরিকান স্টাইলে গুলি করা হবে, কেউ একজন ঢুকে, আচ্ছা, আচ্ছা, ওইটা থেকে সূত্রপাত হবে আন্দোলন। রাইট, বুঝতে পারছি। আচ্ছা, আমি কিন্তু এগুলো মাথা রাখতে হবে, আমি কিন্তু এগুলো গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট আকারে দিয়েছি। হুম, অতি গোপনীয় ওইভাবে আমি দিয়েছি। হুম, আমার কাজই ছিল এগুলো ভাই, বুঝছেন? তো আমি মানে আমার ওকালতির পাশাপাশি আমি এই কাজগুলো আমি করতাম। আমি আই এম হেভিলি মিসআন্ডারস্টুড অল দ্য টাইম। কিন্তু রাইট। এটা মাথায় রাখতে হবে যে ওই সময়টাতে আমি 2013 সালে 2023 সালে 13ই অগাস্ট, আমি 13ই অগাস্ট বা 15ই অগাস্ট আমি 21 টেলিভিশনে একটা প্রোগ্রাম করতে যাই। প্রোগ্রাম করতে গিয়ে আমার সাথে ছিলেন হতেছে গিয়া মোহাম্মদ জমির, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। জমির কাকা ছিলেন আর আমি ছিলাম প্রোগ্রামে। ওই সময় তো রাশেদ ভাই হচ্ছে প্রোগ্রামের হেড। রাশেদ ভাই ডাক দিলেন যে একটা প্রোগ্রাম করো, এসে 15 তারিখে তুমি এসে কথাবার্তা বলে যাও। গেলাম। আমি ওই প্রোগ্রামে ঢোকার আগে আমার ভাগ্নেকে বললাম যে শোন, তুই আজকে 15ই অগাস্ট যত পত্রিকা আছে বাংলাদেশের সমস্ত পত্রিকা তুই আজকে জোগাড় করবি। আমি প্রোগ্রামে ঢুকে গেলাম, আমি এগুলো সব দেখতে চাই। আমি প্রোগ্রাম শেষে কাটাবনে চলে যাবো পাঠক সমাবেশে, তুই এখানে চলে আসবি। ও বলে মামা আপনি এই এত পত্রিকা দিয়ে কি করবেন? আমি বললাম এটা আমাদের শেষ 15ই অগাস্ট। তো ও বললো যে কি মানে? আমি বললাম যে কেন, আমি যে 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছি দেখিস নাই? আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছি। আমি বলেছি যে এই সরকারকে উৎখাতের পরিকল্পনা ফাইনাল, প্রধান হবে হচ্ছে হোসেন জিল্লুর, তা না হলে ইউনুস, এবং ছাত্রদেরকে মাঠে নামানো হবে। তখনও রাশিয়া আপনার এই তথ্য দেয়ই নাই, কারণ এর মধ্যে পিটারাসের বাসাতে একটা মিটিং হয়। ওই মিটিংয়ে আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে তাবিত আউয়াল, আরে মেয়েটার নাম যেন কি, ফরিদপুরে এবার এমপি হয়েছে, যে আমাদের ওবায়দুর রহমান সাহেবের ছেলে, মেয়ে শ্যামা ওবায়দ, এরা 4-5 জন তখন গেছে হচ্ছে পিটার হাসের এখানে। পিটার হাসকে গিয়ে তারা বলেছে যে তারেক রহমানের এই আপনার ইটা উঠানোর জন্য, ওই যে তার যে এম্বার্গোটা উঠানোর জন্য, এবং একই সাথে তারা বলেছে
যে আওয়ামী লীগের যেই ওই যে স্যাংশনটা, এইটা তারা আরেকটু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তারা যাতে এখানে দেয়, বুঝতে পারছেন? তো পিটারস একটা তো রাজি হয়নি। ভেরি ইন্টারেস্টিং। আমেরিকানরা তো ধরেন মাথা রাখতে হবে যে একটা কথা আমি আপনাকে আজকে একটু বলে দিই, একটা কোল্ড ওয়ার কিন্তু এখানে আছে। দুটা সুনির্দিষ্ট এমবেসির মধ্যে কোল্ড ওয়ার আছে বাংলাদেশে। হুম, হুম, আমেরিকান এমবেসি কিন্তু এই ইলেকশনে তেমন সুবিধা করতে পারেনি, হুম, কারণ আমেরিকান এমবেসি এবার ক্ষমতায় আনতে চেয়েছিল জামাত এবং এনসিপি কে। জি, ওদের যে ফার্স্ট সেক্রেটারি আছে, দাঁড়ান নামটা বলি, ওর নাম হচ্ছে ম্যাথিউ বে, নাম খুঁজবেন। ম্যাথিউ বে নামে একটা ছেলে আছে, এত পাকনা, হুম, এত দুষ্টু। হুম, এই ছেলেটা ওয়ান হ্যান্ডে কাজ করেছে। ম্যাথিউ বে ওয়ান হ্যান্ডে কাজ করেছে আওয়ামী লীগের এগেনস্টে। ম্যাথিউ বের সাথে যে ডোনাল্ড লুমু যারা যারা এসেছে, হুম, এই পরিকল্পনা সাজিয়েছে বিভিন্ন আর্মি অফিসারদেরকে নিয়ে, পলিটিশিয়ানদেরকে নিয়ে করেছে। একে মনে হয় এখন আফগানিস্তান বা রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা সামওয়্যার, ঢাকাতেও নেই, ও চলে গেছে গত বছরের শেষের দিকে। আমরা কিন্তু এই তথ্যগুলো পাচ্ছিলাম। হুম। তো আপনি আরো শুনতে চান নাকি আজ এই পর্যন্ত রাখবেন? না, না, sure, sure, বলো। তো ওরা যখন আম, এই এই যখন পরিকল্পনা চলছিল, সেনাবাহিনীকে কিন্তু নামানো হবে কি হবে না এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যেই কিন্তু আপনার সন্দেহ ছিল। মাথায় রাখবেন, আমি কিন্তু 5 তারিখেও ভিডিও দিয়েছি যে কিছু হবে না, সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে। অনেকে আমাকে এটা নিয়ে ট্রল করে। হুম, আমি আমার বলতে দ্বিধা নাই যে আই ওয়াজ আউটপ্লেড টু। হুম, বুঝতে বুদ্ধ পারছি। আমিও হয়েছি। এই কারণে বুদ্ধ হয়েছি, কারণ হলো দেখেন, আমাদের আমি কিসের উপরে কাজ করি, আমি হুম, কিসের উপরে কথা বলি ভাই? আমার সোর্সের ইন্টারনেট, উপরে কথা বলি, আমার সোর্সের উপরে, আমার যারা লোক আছে তাদের উপরে। আর ওইখানেও তো ধরেন 6 টাকার লোক আছে। তো হুম, অবভিয়াসলি ওইখানে আমি ফেল করেছি, বা ওই জায়গাতে আমার তথ্য, কিন্তু আমার অনেক তথ্য খুব অ্যাকুরেট ছিল। আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এখনো দুটো শক্তি রাস্তাতে নামেনি, ওই দুটো শক্তি রাস্তাতে নামলে আমরা বিপদে পড়বো। ওই কথাটা আমি মিন করেছি যে হেফাজতুল ইসলামী তখন রাস্তায় নামেনি, হুম, মাদ্রাসার স্টুডেন্টরা তখন রাস্তায় নামেনি। আমি তখন হুম, ওই শক্তিটার কথাই বলছি, চরমনাইরা তখন নামেনি। হুম, এটা আমি ইঙ্গিত করে বলেছিলাম, কারণ আমি তো প্ল্যানটা জানতাম, বলছি। হুম, আমি বারবারই বলেছিলাম যে যাক, এই বারবার কি বলেছিলাম এই কথা এখন না বলি, এগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না। হুম, আলটিমেটলি যেটা হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। সেনাবাহিনী এখানে বিট্রে করে বসছে, সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করে বসছে, পুরো সেনাবাহিনী না। দেখেন, আমাদের সেনাবাহিনীর সেনা প্রধান হওয়ার দৌড়ে অনেকেই ছিলেন। আমি এখানে এককভাবে কাউকে ব্লেম করব না। আমি যদি একটা ধরেন ভাই, আমি যে আজকে আওয়ামী লীগের জন্য এত বড় বড় কথা বলি, আমি তো ভাই আমার নিজেকেই বিশ্বাস করি না যে 100 কোটি টাকা দিলে, মানে দেখেন, আমি এত বড় কথা আজকে টিভির সামনে বললাম, কিন্তু ভাই আমি আমি জানি হয়তো আমাকে 100 কোটি টাকা, আমাকে হয়তো আমার চান দিলেও আমাকে কেনা সম্ভব না। আমি আপনাকে উদাহরণটা বোঝানোর জন্য বলেছি যে আজকাল তো ভাই নিজেকেও বিশ্বাস করতে ইচ্ছা করে না। রাইট, রাইট। আপনি কি আমার ওই আবেগের জায়গাটা বুঝতে পারছেন? আমি আমি বুঝতে পারছি। এভরিবডি সিমস টু হ্যাভ এ প্রাইস ট্যাগ। এরকম একটা মানে জিনিস মনে আমার হয়। কাছে মনে হয়, মাঝে মধ্যে যখন আয়নার দিকে তাকাই, তখন আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা, যে আমারও কি কোনো প্রাইস আছে? রাইট। আমারও কি কোনো সুনির্দিষ্ট জায়গা আছে? আমিও কি সৎ? তো আল্টিমেটলি আমি একমাত্র মনে করি এই দলের একটা মাত্রই সারথি আছেন, দুটো মাত্র সারথি আছেন বলতে পারি, যে 2 নেত্রী, বঙ্গবন্ধুর 2 কন্যা, উনারা হুম, 2 জন ছাড়া আর কেউ নাই ভাই। এই খন্দকার মোশতাকের দেশে আপনি নিজেও খন্দকার মোশতাক হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি ভাই, আপনাকেও আপনি বিশ্বাস করেন না। জি, জি। মানে আমি যেটা আস শুনেছি নিজুম ভাই, হুম, যে শেখ কবির এবং ওয়াকার সাহেবের শাশুড়ি এই ২ জন গণভবনে এসে বসে থাকতেন জামাইকে সেনাপ্রধান বানানোর জন্য। শোনেন, আপার সাথে আপনার যদি কখনো কথা হয় বা কথা বলার সুযোগ হয়, আপা অনেকে অনেক দূরের থেকে অনেক কথাবার্তা বলে উনার ব্যাপারে। হুম, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি এসে সুপারিশ করলেন আর আপা ওইটাতে গলে যাবে। শি ইজ নট লাইক দ্যাট। আচ্ছা, শি ইজ কমপ্লিটলি বুক ওয়ার্ম পারসন, বুক ওয়ার্ম টাইপের। রাইট, বইয়ের মধ্যে কি আছে এই দেখো তো, এই আইনে কি বলে দেখো তো। আপনার আত্মীয় উনাকে সেনাপ্রধান বানা দিল, এই কথা বলে উনাকে ছোট করা হয়। আচ্ছা, এটা আমাদের দলের অনেকে বলে এটা মিথ্যা কথা। দিস ইজ নট আচ্ছা, ট্রু অ্যাট অল। আচ্ছা। গোয়েন্দা রিপোর্ট যদি উনার পক্ষে যায়, এখন মনে করেন ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত ট্রেট হচ্ছে এই লোক ঘুষ টুস খায়নি কখনো। এখন আর্মির অন্যান্য অফিসাররা কি ঘুষ খেত? নো, আমি সেটাও বলছি না। বাংলাদেশে ভালো ছেলের সংজ্ঞা কি মোল্লা ভাই বলেন দেখি? ধরেন আমাদের সময় আপনারা যখন পড়ালেখা করেছেন, ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো ছেলের সংজ্ঞা হচ্ছে যে সিগারেট খায় না, মদ গাঁজা খায় না, পড়াশোনা করে, মাগরিবের আগে বাসায় ক্যারিয়ারিস্টিক। আসে, রাইট, ক্যারিয়ারিস্টিক। তারপরে লম্বা করে সালাম দিল, চাচা রাইট, আসসালামু আলাইকুম, নামাজ পড়ে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, লম্বা নামাজ করে পড়ে, সালাম। 5 ওয়াক্ত মসজিদে দেখা যায়, এই তো ভালো ছেলের হ্যাঁ, সংজ্ঞা। এই ভালো তো ছেলের সংজ্ঞা। আমাদের ওয়াকার ভাই তো, ওয়াকারে তো আমি চিনি হচ্ছে, আমি যখন পিচ্ছি তখন থেকে। কিভাবে চিনি? আচ্ছা। আমার পাশের বাসায় হইতেছে ওয়াকার ভাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জিয়া ভাই থাকে। তো আমরা ও! যখন মাঝে মধ্যে ওনার স্টাফ কলেজ শেষে উনি আসছেন 2-1 বার আমি দেখেছি। একবার মনে হয় আমাদের সাথে ক্রিকেটও খেলেছেন রাস্তার মধ্যে। এই পিচকি আচ্ছা, টিং টিং এর লোক এরকম এখন খাসির মতো হয়েছে। তো তখন তো তিনি ছিলেন এতটুকু পিচকি। রাইট। টিং টিং একটা লোক ছিল। এর তো মানে যেটা হয়েছে আল্টিমেটলি
ওয়াকার যেটা হয়েছে, ওয়াকার নামাজ পড়তো, টাকনোর উপরে প্যান্ট পড়তো, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে আল্লাহ বিল্লাহ করতো। এখন এইসব মানুষকে দেখলে তো আমরা খুবই, এখন যেই লোক আল্লাহ বিল্লাহ করে সে 5 বছরের মেয়েরে যে রেপ করতে যায় ওই হুজুরগুলা, আমরা কি এগুলো কল্পনা করি ভাই? না। এখনো তো রাস্তাঘাটে, এখনো মানে এই কলকাতা শহরে আমি সেদিন এক হুজুরের সাথে রাস্তা দেখা চিনিও না, লম্বা সালাম দিয়েছি, হুজুর আসসালামু আলাইকুম, উনি উত্তর দিয়েছেন। আমি তো এখনো ভাই হুজুর দেখলে সালাম দিই, ছোটবেলা থেকে শিখেছি এটা। মানে আমরা একটু বুজুর্গ টাইপ লোকজনদেরকে দেখলে কি করি, সালাম দিই। Sure, sure. আমি এখনো রাস্তাতে হুজুর দেখলে সালাম দিই, কারণ রাইট। এটা আমাদের ভাই শিখেছি ছোটবেলা থেকে, কি করবো। সামাজিক শিক্ষা, রাইট। হ্যাঁ, সামাজিক শিক্ষা। তো এইটা একটা পয়েন্ট ছিল বটে। এখন একটা মানুষের ধরেন এই ট্রেড গুলো আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে নানান ভাবে আমরা পর্যদুস্ত, নানান ভাবে উনার তো একটা হিসাব আছে ভাই। আমি তো আর প্রধানমন্ত্রী, আমি তো প্রধানমন্ত্রীকে ধরেন এই ডিপলি এখনো জিজ্ঞেস করি না যে আপা আপনি ঠিক কি হিসাবে, এটা জিজ্ঞেস করা যায় নাকি প্রধানমন্ত্রীকে? আমি আমার অবস্থান থেকে আমি প্রধানমন্ত্রীকে এই টাইপের কোশ্চেন করতে পারি কিনা? আমি হয়তো জিজ্ঞেস করতে পারি যে আপা অন্য আশেপাশে কোশ্চেন যে আপনি বুঝতে পেরেছিলেন কিনা, বিট্রে করবে বা সামথিং, অনেক প্রশ্ন কিন্তু ওনাকে করা। আমার তো একটা, উনি প্রধানমন্ত্রী, উনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে এখনো আমাদেরকে সেই প্রোটোকল আমাদেরকে মেনটেন করতে হয়, সবাইকে করবোই আমরা। রাইট। ফলে ফলে ওয়াকারুজ্জামান যে বিট্রে করবে এইটা আমাদের মনে দিলের ধারেও ছিল না। 4 তারিখ রাত্রে বেলাতে এই যে আমাকে একজন গোয়েন্দা অফিসার দেখিয়েছে, এত বড় নোটবুক নিয়েছে, নিয়ে সেনা সদরে গিয়ে বলে, এই এই ভাই আপনার এখানে কতজন সৈন্য লাগবে, লিখতেছে, এমন ভাবে লিখতেছে মনে হইতেছে যে ভাই মানে ফাটা হালাবে কালকে সকালবেলায়। আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে 4টা গোয়েন্দা সংস্থার লোকেরা যখন সাক্ষাৎকার নিলাম ঠিক একই কথা বলেছে। বলে ভাই তার সে কি তোর জোর, কলম একটা হাতে নিয়েছে, তাই একটা হাতে আপাকে গিয়ে বলছে আপা 24 ঘন্টার মধ্যে আমি দেখে নেব। তো এই খবর যদি আমার কানে আসে তো আমি বিশ্বাস করবো না, কি করব? অবশ্যই। আমি বেলজিয়ামে যাওয়ার পরে আমাকে একজন ভদ্রলোক বলছিলেন তারা একটা বিয়ের বাড়িতে গেছেন, ওই বিয়ের বাড়িতে ওটা ছিল জামাতি এক বিয়ের প্রোগ্রাম, বাট ওনারা জামাত বিএনপি না, ওনারা গেছেন আত্মীয় স্বজনের থ্রুতে বিয়ের প্রোগ্রামে গেছেন। তো বিয়ের পরে ওই জামাত লিডাররা বসে বসে এখানে গল্প করছিলেন, ওই গল্পের মধ্যে তিনি শুনতে পেলেন ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা হচ্ছে। ওয়াকারুজ্জামানের আশাটা তাদের জন্য ব্লেসিংস। আমি আজকে এই পর্যন্ত থামবো, এই প্রোগ্রামে একটা দ্বিতীয় পর্ব হবে, কিন্তু এই পর্যন্ত আমি যা বলেছি সেটা একটা সারমর্ম আমি আপনাকে করবো। Sure. 2018 নিরাপদ সড়কচাই আন্দোলন এবং কোটা আন্দোলন ছিল আমেরিকার টেস্ট কেস। আমেরিকা নর্দার্ন সাইডে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, মিজোরাম টিজোরাম এর সাথে করবে, দীর্ঘদিন তাদের মিশনারিরা এই কাজটা করছে। ওইখানে খ্রিস্টান বানানো হচ্ছে, ওইখানে দীর্ঘদিন কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছে, মাদার তেরেসা সেজে। আচ্ছা, এটা নেত্রী জানতেন। আপনারা যে শোনেন সেন্ট মার্টিন ইজ এ ব্লাফ। সেন্ট মার্টিন তারা চায় বটে, মূলত তারা চায় হচ্ছে চিটাগং, মহেশখালী চায় তারা। আচ্ছা, 2018 তারা টেস্ট কেস দেখে ওদের IRI নামে একটা সংস্থা কাজ করে, এরা সারাক্ষণ জরিপ করে। মজার ব্যাপার হচ্ছে যে when it comes to the change, regime change, তখন ওই রিপাবলিকান ডেমোক্রেটিকরা সব একসাথে কাজ করে, এদের আর কোনো পার্থক্য থাকে না, বুঝতে পারছেন? তো ওদের সব ফরেন পলিসি সেম, বদমাইশি করতে গেলে এদের সব একই রকম থাকে। আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা অ্যাসেস করল যে প্রধানমন্ত্রীর হাতগুলা কারা কারা, স্ট্রংগেস্ট হ্যান্ড এদেরকে অ্যাটাক করো। প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি করো। তারা আবরারের কাহিনী করলো। আচ্ছা ভাই, আবরারকে যখন খুন করা হলো, আমি নিঝুম মজুমদার বলেছি ছাত্রলীগের নামে একটা ঘৃণা স্তম্ভ হওয়া উচিত, বলেছেন, রাইট। আমি নিঝুম মজুমদার বলেছি, এখন তো আমি কান ধরে ক্ষমা চাই। জি, আই ওয়াজ সো মুভড মোল্লা ভাই, আই নো। আমি বোকার হদ্দ ছিলাম, তখন বুঝেছি যে এটা তো ছাত্রলীগ না, এগুলো তো জামাত। সব শিখে আমরা সবাই ধরা খেয়েছি ভাই, আমরা সবাই ধরা খেয়েছি, রাইট রাইট। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই জন্য এখন আমি ছাত্রলীগের ছেলেদেরকে সবচাইতে বেশি প্রোটেক্ট করতে চাই, ওদেরকে আমার ভালোবাসাটা ওদের প্রতি দ্বিগুণ। মনে হয়েছে ওই মাই নেম ইজ আর নামে একটা সিরিজ ছিল, যে কোনো একজন মানুষ তার জীবনে যত ভুল করেছে, ট্রাইং টু আনডু দ্যাট, আই এম ট্রাইং টু আনডু মাই অল দ্য মিস্টেকস আই হ্যাভ ডান। এনিওয়ে, তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে তারা প্রধানমন্ত্রীর আর্মস গুলো তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো, তারা প্রধানমন্ত্রীর প্রশাসনকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করলো, প্রধানমন্ত্রীর কাছে রাইট খবরগুলো তারা না আনার চেষ্টা করলো, তাকে বিচ্ছিন্ন করে ফেললো। তিনি হয়ে গেলেন একক এক নক্ষত্র, তার সাথে আরেকটা নক্ষত্র শুধু জল করে জ্বলতো, সেটা হচ্ছে ছোট আপা। ওই একজন মানুষ যে এইভাবে ঘিরে ধরে আছে তাকে, এখনো আজও বোনের সাথে ওই একটাই আছে। আমরা সবাই ভাই বিট্রে করেছি, আমরা আমাদের কথা রাখতে পারিনি, আমরা রাজপথে নামতে পারিনি, আমরা ফেল মেরেছি ভাই, হেলটুস। তো ওরা করলো কি, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করলো, ওই যে জাহিদুর রহমানকে নামিয়ে দিল তারা,
রাইট। তারা এবি পার্টিকে আনলো, ইনসাফ পার্টিকে আনলো, চারদিকে খালি সরকার বিরোধী 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 কথাবার্তা। কখনো কাঁচামরিচ, কখনো ডিজেল, কখনো পেট্রোল, কখনো এটা নাই সেটা নাই, ব্যতিব্যস্ত করে ফেললো। আমরাও এর মধ্যে কারিকুলাম চেঞ্জ হওয়ার পরে এর ওই যে আমি হোচিমিনের কথাটা মাঝখানে খেয়ে এড়া ফেললাম। হোচিমিনের ইস্যুটা নিয়ে আসলো এলজিবিটির ইস্যু। এলজিবিটিকিউ রাইট। এই হোচিমিন যদিও আমাকে বারবার এখন বলে যে, নিজুম ভাই আপনি আমাকে ভুল বোঝেন, আমি ডিপ স্টেটের কেউ না, এই না সেই না। এই হোচিমিনকে আমি আমার নিজের স্টুডিওতে এনে সাক্ষাৎকার নিয়েছি, তার উপর যখন অ্যাটাক হলো, এই হোচিমিন ওয়াজ এ পার্ট অফ এ ডিপ স্টেট। হ্যাঁ, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। হোচিমিন হয়তোবা রিগ্রেট করে, বা হোচিমিন হয়তোবা বুঝতে পারেনি, কিন্তু দে প্লেড উইথ হোচিমিন। আমি হোচিমিনকে বারবার বলেছি আপনি ইন্ডিয়াতে চলে যান, সে যাবে না, সে ঢাকা। এত বিপদের পর সে ঢাকায় থাকবে, কারণ তার খুঁটির জোর আমেরিকা। আমাকে তখন সঞ্জীবনী সুধা নামে আরেকজন এলজিবিটি, ও আমাকে বলছিল ডোন্ট ট্রাস্ট হোচিমিন। আমি সুধার কথা তখন শুনিনি। ও বলেছে যে নিজুম দা ইউ আর ট্রাস্টিং হোচিমিন। আমি শুনিনি। হোচিমিন আপা পর্যন্ত চলে গেছে তার একটা বাড়ির প্রবলেম নিয়ে, বগুড়াতে দখল করে ফেলেছে। আপা তাকে নিজে ডেকে নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে। সেই আপার সাথে ছুরি চালাতে তার এক বুক তার কাঁপলো না। এবং তাকে ইস্যু করেই ওই যে উৎস ব্র্যাক এক্স্যাক্টলি শরীফ শরীফা। শরীফ। আমরা ভাই এসব পচা শামুকে পা কাটার আমার দরকার আছে? শরীফ শরীফা, বাংলাদেশের কে গে কে লেসবিয়ান এগুলো নিয়ে চিন্তা করার টাইম আছে আমাদের? আজকে থেকে 500 বছর আগে বাংলাদেশে ঘেটুপুত্র ছিল। বাংলাদেশে হাজার হাজার এলজিবিটি আছে। আপনি স্বীকার করেন আর না করেন, গে আছে, লেসবিয়ান আছে, ছেলে ছেলের সাথে ঘুমা থাকে, মেয়ে মেয়ের সাথে ঘুমা থাকে, এগুলো আমরা আলোচনা করি না। দরকার আমরা এসব পেঁচালেই যাই না, পলিটিক্যাল পার্টি এসব পেঁচালে আমাদের ঢুকার টাইম আছে। শোনেন শোনেন, আমরা খুব ভালোভাবে জানি এগুলো আছে, থাকবে, কারণ এগুলো জেনেটিক্যালি ব্যাপার। যেহেতু আমি এখন একটা পলিটিক্যাল পার্টি সমর্থন করি, এখন আমি আর অ্যাক্টিভিস্ট, আগে অন্য সময় হলে বলতাম এদের অধিকার ফেরত দিতে হবে, এই করতে হবে। আমি যখন একটা পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়াইছি, তখন আমি বুঝি হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর এ পলিটিক্যাল পার্টি টক অ্যাবাউট দ্যাট। আমাকে এখন দুম করে পিক করবে হেফাজতে ইসলাম আর চরমনাই পীর, এই প্রেশার আমি নিতে পারবো? সো হুদাই আমি কেন এই ট্র্যাপে পাড়া দিব? আপনি বাংলাদেশের পলিটিক্স খেলতে হবে বাংলাদেশের মতো। ঠিক আছে, ওখানে অনেক কথা আছে, বুঝছেন, অনেক কথা। তবে আমি আপনাকে যেটা বলছি যে আমি সেকেন্ড পর্বে আপনাকে আমি ফাইনাল এটা টাচটা দিব, কি হয়েছে না হয়েছে। আজ যে তথ্যগুলো আমি দিলাম বিচ্ছিন্ন ভাবে, দর্শকরা নিশ্চয়ই এগুলোর সাথে একে একে দুই মিলাবে। সরি ফর মাই সাম ল্যাঙ্গুয়েজ, আমি আসলে একটু বৈঠকি লোক, আমি বৈঠকি স্টাইলে কথা বলতে পছন্দ করি, খুবই কনভেনশনাল ওয়েতে আমি বলি না কথাবার্তা। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কড। জি, বুঝতে পারছি। যাক, আমরা আশা করছি দ্বিতীয় পর্বে আপনার কাছ থেকে আমরা বাকিটা জানবো। ষড়যন্ত্রের যে প্লটগুলি আমরা দর্শকের কোনো প্রশ্ন টশ্ন যদি থেকে থাকে আমাকে বলতে পারেন, আমি আনসার দিতে পারি দুই একটা। যে আমরা যে পাজলের যে ডিফারেন্ট পিসেস গুলি আপনি বললেন, আমরা নেক্সট পর্বে আশা করবো আগামী শুক্রবার দিন একই সময় যদি আপনি আমাদের সময় দেন, আমরা সেই পাজলের পিসগুলা আমরা একত্রিত করে আমরা হচ্ছে যে একটা পুরো পিকচার আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে আশা করবে। শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে তো হবে না। হ্যাঁ, বৃহস্পতিবার ডিক্লেয়ার হয়ে গেছে ইতিমধ্যে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন, শুক্রবার ইজ ওকে। জি, তাহলে হচ্ছে আমরা আগামী শুক্রবার রাত একই সময় রাত 9টায় বাংলাদেশ সময় আপনার কাছ থেকে বাকি পিকচারটা শুনবো। আমার মনে হয় দর্শক আর অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, আমি আপনাকে অনেক ঘটনা, সেনাবাহিনীর ভিতরে ঘটনা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে তারা খুন করতে চেয়েছিল, কিভাবে ইন্ডিয়া পর্যন্ত ঘটনা গিয়েছে, আপা যেতে চেয়েছে, গোপালগঞ্জে টুঙ্গিপাড়াতে গেছে, সেখানে অনেক ঘটনা। এরপরে এর মধ্যে নানান ধরনের ঘটনা ভেতরে ঘটে গেছে, কারা কারা এটার সাথে ছিল, কোথায় কে কোন দেশে গেছে, বহুত কিছু। আমি আরো বরঞ্চ ওই দিন আরেকটা পুরোটা খোলাসা করে দেবো আপনাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ নিজুম মজুমদার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দেখতে ভুলবেন না সত্যকাণ্ডে টেল অফ ট্রুথ। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।